আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? দেখতে দেখতে তোমাদের সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জয়কলি প্রকাশনী থেকে যে কোর্সটি তোমাদের জন্য লঞ্চ করা হয়েছে একদম ফ্রি, সেই কোর্সটির আজকে আমরা ধারাবাহিকভাবে 4th নাম্বার লেকচার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। অবশ্যই তোমরা পুরো লেকচার জুড়ে সময় জুড়ে আমাদের সাথে থাকবা। কে কোথা থেকে ক্লাসটি দেখছো একটু ভাইকে কমেন্টস করে জানিয়ে দাও। পাশাপাশি জয়কলি প্রকাশনীর আজকের এই ক্লাসটি তুমি অবশ্যই তোমার টাইমলাইনে শেয়ার করে ভাইকে একটু শেয়ার করেছো কিনা একটু ডান লেখো। ওকে 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 আমরা দেখছি তোমরা কে কে যুক্ত হয়ে গেলা। কে যুক্ত হলো একটু জানতে চাই কে কে যুক্ত হলা। ওকে 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 তোমরা অনেকেই যুক্ত হয়ে গেছো। ক্লাসটি একটু টাইমলাইনে শেয়ার করে দাও ভাইয়া, একটু টাইমলাইনে শেয়ার করে দাও। আমরা দুর্দান্ত কিছু জিনিস আজকে পড়বো। ওকে সুতরাং দেরি করা যাবে না। ওকে 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 তোমরা অনেকেই যুক্ত হয়ে যাচ্ছ। একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দেবা। আমরা খুব দ্রুত অনেক দূর পর্যন্ত পড়ার ট্রাই করব। সুতরাং একটু দ্রুত ক্লাসটা একটু শেয়ার করে দাও। ওকে ঠিক আছে, আমরা তাহলে মেইন লেকচারে চলে যাব। ফার্স্ট অফ অল ক্লাসটা কি করব, অবশ্যই তুমি একটু শেয়ার করবা, পাশাপাশি ফ্রেন্ডদেরকে একটু মেনশন করবা। ওকে একটু শেয়ার করো, পাশাপাশি ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। ঠিক আছে, যে ক্লাসটি তুমি দেখতে পাচ্ছ এবং ভাই কে কোথা থেকে আজকে ক্লাসটিতে জয়েন হলো একটু জানাও। ওকে ময়না বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ময়না কেমন আছো তুমি? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে ঠিক আছে, আমরা তাহলে চলে যাবো মেইন লেকচারে। তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ওকে আমরা তাহলে চলো আমরা মেইন লেকচার শুরু করে দেই। ওকে চলো দেখো, 1 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলায় মোট কয়টি জনপদের কথা উল্লেখ পাওয়া যায়? ওকে, প্রাচীন বাংলায় মোট কয়টি জনপদের কথা উল্লেখ পাওয়া যায়? হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তোমরা উত্তর করার চেষ্টা করো যে ভাইয়া এই কোশ্চেনটার উত্তর আসলে কি হতে পারে। ওকে, এইখানে কোশ্চেনের উত্তর কি হতে পারে তার থেকে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, আমরা অনেকেই জানি না হোয়াট ইজ কল্ড জনপদ কি। হ্যাঁ, জনপদ কি মাথার মধ্যে কোশ্চেন হয় না যে আচ্ছা জনপদ কনসেপ্ট এতদিন ধরে পড়ে আসতেছি, বাট আমি তো জানি না জনপদ কি। ওকে, জনপদ কি এই জিনিসটা আমাকে যদি জানতে হয় তাহলে আমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে? জনপদের কনসেপ্ট আনতে হবে। ওকে, এখন ধরো বর্তমান বাংলাদেশে মানুষ কতজন, তুমি আনুমানিক একটু আইডিয়া করো। বর্তমান বাংলাদেশে মানুষ সংখ্যা কিন্তু বা জনসংখ্যা কিন্তু প্রায় 17 কোটি। ওকে, তো এই 17 কোটি তুমি যদি 50 বছর আগের কথা চিন্তা করো, সেই সময় মুক্তিযুদ্ধের সময় ছিল 7 কোটি। ওকে, 7 কোটি 50 বছরের ব্যবধানে কত কোটি বেড়েছে? 50 বছরের ব্যবধানে কিন্তু ভাই 10 কোটি বেড়েছে। তাহলে তুমি একটু চিন্তা করো যে এই 50 বছরে যদি 10 কোটি বাড়ে তাহলে তার আরো 50 বছর আগে বাংলাদেশে মানুষজন কত ছিল? হ্যাঁ, স্বাভাবিকভাবে আরো অনেক কম। আমি যদি বলি 200 বছর, 500 বছর, 1000 বছর আগে অথবা 2000 বছর আগে এই বাংলায় কতজন মানুষ বসবাস করতো, তাহলে তুমি বললো ভাই খুবই অল্প, রেয়ার, অল্প কিছু মানুষ বসবাস করতো। এই যে ধরো পুরা ভূখণ্ডতে আমাদের পুরা ভূখণ্ডে তো মানুষ বসবাস করতো না। ধরো এইখানে একটা নদী আছে, নদীর পারে কিছু বসতি গড়ে উঠলো, এইখানে একটা বসতি গড়ে উঠলো, এইখানে একটা বসতি গড়ে, এই যে বিভিন্ন জায়গায় যে ছোট ছোট বসতিগুলো গড়ে উঠেছিল, যেগুলো আমরা তোমার হচ্ছে গ্রিক সভ্যতার ভাষায় নগর রাষ্ট্র হিসেবে চিনি, সেটাই আমরা বাংলায় কি বলতেছি? সেগুলাকে বলেছি জনপথ না কিন্তু ভাইয়া, জনপদ মানে ছোট টেরিটরিকে বোঝায়। ওকে, তার মানে আমি তোমাকে বোঝাতে পারলাম যে প্রাচীন বাংলায় এরকম ছোট টেরিটরি মোট কতগুলা দেখা যায়, একটু জানতে চাই। তোমরা একটু ভাইকে কমেন্টস করো। ওকে এটার উত্তর কি হতে পারে? তোমরা অনেকেই যুক্ত হয়ে গেছো। ওকে, এটার উত্তর কি হতে পারে একটু জানতে চাই ভাইয়ের কাছে। ওকে ঠিক আছে। ফারজানা হক বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তৃষ্ণা ইসলাম আছো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা একটু দেখি এই কোশ্চেনটার উত্তর কি হতে পারে। আসলে আমরা যে কথাটা বলতেছিলাম যে জনপদ কনসেপ্ট, হ্যাঁ, তো এই জনপদ কনসেপ্টে আমরা কি বললাম যে জনপদের ব্যাপারটা কিন্তু আমরা তোমাকে একটু আগে বুঝাইলাম। এখন এই জনপদ থেকে দেখবা প্রতি বছরই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু এক বা একাধিক কোশ্চেন হয়ে থাকে। সো চলো আজকে আমরা একদম এই জনপদের পোস্টমর্টম করে ফেলবো, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোনো কনসেপ্ট নাই যা তোমার আসতে পারে কিন্তু তুমি আজকে আমাদের এই ক্লাস থেকে জানবা না। তাহলে চলো কি বললাম, প্রথমে প্রাচীন বাংলায় মোট কয়টি জনপদের কথা উল্লেখ পাওয়া যায়? তোমরা অনেকে অনেক কিছু ভাবতে পারো, কিন্তু প্রাচীন বাংলায় মোট কয়টি
মোট হচ্ছে 16টি জনপদ। 16টি জনপদের কথা উল্লেখ পাওয়া যায়, বুঝাইতে পারছি? প্রাচীন বাংলায় মোট 16টি জনপদের কথা উল্লেখ পাওয়া যায়। তার মানে আমাদের কনসেপ্ট হচ্ছে 16টি জনপদের কথা যখন আমি জানলাম, তাহলে আমাকে জানতে হবে এটা যেহেতু প্রাচীন বাংলা ছিল, পাশাপাশি এই প্রাচীন বাংলায় কত প্রাচীন সময় থেকে জনপদগুলো ছিল। তাহলে চলো আমরা আমাদের পরে কোশ্চেনে চলে যাই। কোশ্চেনের উত্তর 16 হলো। ওকে ওকে, পরে কোশ্চেনের উত্তর দেখো, বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? ওকে ওকে ওকে, দেখো বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? ওকে, আমাদের সাথে তৃষ্ণা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাব্বির আহমেদ জিতু, দেখছো 13 লিখেছিলা। দেখো জিতু, তুমি আজকের এই ক্লাসে ভুল করলা সেটা সমস্যা না, কিন্তু তুমি যদি এই ভুলটা তোমার অ্যাডমিশনে গিয়ে করতা, তাহলে কিন্তু অনেক বড় একটা সমস্যার সম্মুখীন তুমি হতা। সুতরাং এখন থেকে চেষ্টা করো যে কোশ্চেনটা তুমি পড়বে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং টিল দ্য এন্ড, এটা যেন অনেক বেশি ভালোভাবে পড়তে পারো। ওকে 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 ওকে, আমাদের সাথে আফিয়া তাবাসসুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, রিয়াজ শেখ বর্তমানে সে পড়াশোনা করতেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে, আমার খুবই কাছের ছোট ভাই। ওকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ওকে, ফারজানা হক বলেছো 16, হ্যাঁ হয়েছে ভাই। সাতক্ষীরা থেকে আছে। আচ্ছা, 1 2 3 ক্লাস করছে, আজকে 4র্থ ক্লাস, ধন্যবাদ। জয়কলিকে, হ্যাঁ আসলে জয়কলি আসলে তোমাদের জন্য খুব চেষ্টা করতেছে। ওকে, খুবই 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 চেষ্টা করতেছে যে তোমরা যেন, মানে জয়কলি আসলে এই যে ক্লাসগুলো দিচ্ছে তোমাকে, একটা কনসেপ্ট তোমাকে আমি একটু বলি, যদিও ক্লাসে তোমরা উত্তর করতেছিলে, উত্তর করার পাশাপাশি 1 মিনিট একটু সময় নিব। সেটা হচ্ছে ধরো এই জয়কলি এই ক্লাসগুলো তোমাকে না দিলেও পারতো। কেন দিচ্ছে? জাস্ট আমাদের দায়বদ্ধতা থেকে, যে আমরা ক্লাসগুলো তোমাকে দিচ্ছি, ক্লাসগুলো থেকে, আমাদের ক্লাসগুলো থেকে কেমন কেমন পড়ে। গত বছর আমি দিদার হোসেন নিজে এই জয়কলি থেকে 7টা ক্লাস নিছিলাম, 7টা। ওকে, 7টা ক্লাস নিছিলাম, সেই 7টা ক্লাস থেকে 23 প্লাস হুবহু কমন পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জিকে। 23 প্লাস হুবহু এইখান থেকে। কেন? কারণ আমরা বই লিখি, আমরা বইয়ের কাজ করি। আমাদের বই এই যে বইটা আছে জয়কলি জিকে, এই বই থেকে গত বছর সর্বোচ্চ বাংলাদেশের রেকর্ড 30টা কোশ্চেন কমন পড়েছে এই জয়কলি জিকে থেকে। সুতরাং আমি কি বললাম? আমি বললাম হচ্ছে জয়কলি জিকেটা তোমরা চাইলে একটু অবশ্যই দেখতে পারো। দেখো, বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম কি? ওকে, আমি বলেছি জনপদ আছে অনেকগুলা, এর মধ্যে ধরো পুন্ড্র একটা জনপদ, তাম্রলিক একটা জনপদ, গৌড় একটা জনপদ, হরিকেল একটা জনপদ। কিন্তু ভাই সর্বপ্রাচীন কোনটা, সবার আগে আসছে কোনটা? ওকে, সবার আগে কোনটা আসছে? দেখো, সবার আগে আসছে পুন্ড্র। সবার আগে কি আসছে? পুন্ড্র। এটা যদি আমরা একটু ম্যাপ থেকে দেখি, একটু ম্যাপ থেকে দেখবো। দেখো, এই যে ধরো একটা ম্যাপ, এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ। তো এই বাংলাদেশের ম্যাপে পুন্ড্রের অবস্থানটা কোথায়? ওকে, পুন্ড্রের অবস্থানটা কোথায়? এটা হচ্ছে দেখো, এই যে এইখানটায় আমাদের রাজশাহী, রংপুর, দিনাজপুর, এদিকে তোমার বগুড়া, পাশাপাশি আমাদের নওগাঁ, এই অঞ্চলটা, নওগাঁ, পাবনা, এই অঞ্চলটা নিয়ে হচ্ছে আমাদের কি, এই অঞ্চলটা নিয়ে হচ্ছে প্রাচীন যে জনপদ, তার নাম হচ্ছে বগুড়া। দেখো, তোমাকে এই জনপদটার নাম হচ্ছে পুন্ড্র। এই জনপদটার নাম কি? এই জনপদটার নাম হচ্ছে পুন্ড্র, প্রাচীন পুন্ড্র জনপদ। ওকে, দেখো, তোমাকে আজকে আমি A to Z সবগুলা জনপদ, সারা জীবন তো জনপদ দেখছো, বুঝি নাই ভাই, কেমনে পড়বো কিচ্ছু বুঝতেছি না। আজকে ক্লাসে তুমি বুঝবা জনপদ কত ইজিলি পড়া যায়, কিভাবে ম্যাপ দেখে পড়া যায়, কিভাবে ম্যাপ ধরে পড়ানো যায়, এই কনসেপ্টটা তোমাকে আমি বুঝাবো। আর আজকের পুরো ক্লাসটা নেওয়া হচ্ছে জয়কলি জিকে থেকে। ওকে, তাহলে পুন্ড্র জনপদটা আমরা পাইলাম, এটা কোথায়? এই অঞ্চলে, এটা হচ্ছে সবথেকে প্রাচীন জনপদ। ওকে, তোমাকে একটা কোশ্চেন বললাম, এটা সবথেকে প্রাচীন জনপদ। এবং পাশাপাশি এই পুন্ড্র জনপদের রাজধানী কি ছিল ভাইয়া? এই পুন্ড্র জনপদের রাজধানী, ওকে লেখো রাজধানী, নোট করবা অবশ্যই, লেখো রাজধানীর নাম ছিল কি? রাজধানীর নাম ছিল হচ্ছে পুন্ড্রনগর। দেখো, পুন্ড্র থেকে তুমি ভালোভাবে বুঝতে পারবা পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। ওকে, যেহেতু পুন্ড্র বলছি তার মানে পুন্ড্রের সাথে পুন্ড্র মিল আছে। ওকে, এবং এইখানে এই পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধনের একটা জায়গা ছিল, যেই জায়গাটা বর্তমানে, যেই জায়গাটার নাম হচ্ছে মহাস্থানগড়। কি নাম? মহাস্থানগড়। ওকে, মহাস্থানগড়। ওকে, কি বললাম? মহাস্থানগড়। এখন এই যে মহাস্থানগড়ের কনসেপ্টটা তোমাকে আমি বললাম, মহাস্থানগড়। ওকে, মহাস্থানগড়। এই মহাস্থানগড় আমি যেহেতু বললাম এই পুন্ড্র জনপদ সবথেকে প্রাচীন জনপদ, এইখানে মানুষ বসবাস সবার আগে শুরু করছে। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, একটু মাথার সেন্স খাটিয়ে বলো ভাইয়া, যে বাংলাদেশের সর্বপূর্বের বা সবার আগের যে জায়গাটা, সর্বপ্রাচীন যে জায়গাটা, সেই জায়গাটা করতে হবে, সেটা অবশ্যই এই মহাস্থানগড়। ওকে, এবং পাশাপাশি এই জনপদটা ছিল আমাদের এই মানে সভ্যতার শুরুর দিকের বিনির্মাণের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই পুন্ড্র জনপদের এইখানে একটা, এই যে মহাস্থানগড় তুমি যে দেখতে পাচ্ছ, এই মহাস্থানগড় বেসিক্যালি যেই জেলায় অবস্থিত, সেই জেলার নাম কি? মহাস্থানগড়। কোন জেলায় অবস্থিত? মহাস্থানগড় ভালো করে একটু বোঝার ট্রাই করো। মহাস্থানগড় হচ্ছে বগুড়া। কোন জেলা? বগুড়া জেলায় হচ্ছে মহাস্থানগড় অবস্থিত। মহাস্থানগড়। ওকে, বগুড়া জেলায় মহাস্থানগড় অবস্থিত। আবার দেখো, এই বগুড়া জেলা হচ্ছে করতোয়া নদীর তীরে। কি নদী? করতোয়া নদীর তীরে। দেখছো, একটা ইনফরমেশন থেকে কতগুলো ইনফরমেশন তুমি জেনে যাচ্ছ। তার মানে
পুণ্ডনগর আমরা জানলাম হচ্ছে পুণ্ডনগর, আমাদের হচ্ছে পুণ্ড জনপদের রাজধানী পুণ্ডনগর। পুণ্ডনগরের বর্তমান নাম হচ্ছে আমরা জানি মহাস্থানগড়। আর এই মহাস্থানগড়টা হচ্ছে বগুড়া জেলায়, আর এই বগুড়া জেলা হচ্ছে করতোয়া নদীর তীরে অবস্থিত। তাহলে তুমি আমাকে বলো এই মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? অবশ্যই মহাস্থানগড়, যেহেতু বগুড়ার মধ্যে মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। পুণ্ড জনপদ তাহলে কোন নদীর তীরে গড়ে উঠেছিল? পুণ্ড জনপদটা তাহলে করতোয়া নদীর তীরে গড়ে উঠেছিল। আশা করি তুমি বুঝছো, আশা করি তুমি বুঝছো। একটা এমসিকিউ থেকে আমরা কত কিছু দেখে ফেলছি, দেখছো? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি তাহলে? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুণ্ড। সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুণ্ড। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ওকে ওকে, দেখো বাংলাদেশের সর্বপ্রাচীনতম নগর কেন্দ্র কোনটি? এখন তুমি পারবা, এখন তুমি পারবা, আমি জানি তুমি পারবা, কারণ এতক্ষণ তোমাকে আমি বেসিক দিয়ে ফেলছি। ওকে 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 ওকে, দেখি তোমরা কে কি কমেন্টস করলা। ওকে ওকে, আমাদের সাথে উলফা, আনোয়ারা, ঐশী আছো, এরপরে আফিফা তাবাসসুম, সাব্বির আহমেদ, জিতু বলেছিল এই, আচ্ছা, এরপর রাহা জামান, রিয়া। এটার উত্তর করো, আমি তোমাদের কমেন্টস গুলো একটু দেখে নেই। ময়না আছো, এরপর ফারজানা হক আছো, আলমগীর, দুঃখিত, আলিয়াসগড়। ওকে, এরপর তৃষ্ণা আছো, এরপর হচ্ছে তোমার শীতল, এরপরে আচ্ছা রাহা যাবেন, জিয়া বলছো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে 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 ভাইয়া, জয়কলির বই অর্ডার করতে কি করতে হবে? বই অর্ডার করার জন্য তোমরা এখনই যে কাজটা করতে পারো, আমাদের জয়কলির পেজে তুমি যদি নক দাও তাহলে আমাদের বই সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য তুমি পেয়ে যাবা। দেখো এটার উত্তর কি হবে? বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি? বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র একটু আগে বলছি, এটা কি ময়নামতি হবে না? ময়নামতি কোথায়? দেখো ময়নামতি হচ্ছে বর্তমান বাংলাদেশে একটা জেলা আছে, তার নাম হচ্ছে কুমিল্লা। এই কুমিল্লা জেলায় কয়েকটা জিনিস আছে। কুমিল্লা জেলায় কয়েকটা জিনিস আছে, একটা জিনিস আছে ময়নামতি, একটা জিনিসের নাম কি? ময়নামতি। এই কুমিল্লা জেলায় আর কি কি আছে? দেখো কুমিল্লা জেলায় আর কি কি আছে? কুমিল্লা জেলায় আর কয়েকটা জিনিস আছে। নাম্বার 1, ময়নামতির পাশাপাশি কি কি আছে? ময়নামতি, এরপরে আছে তোমার হচ্ছে কুমিল্লা আছে শালবন বিহার, শালবন বিহার। ওকে, শালবন বিহার। পাশাপাশি এখানে আছে হচ্ছে বার্ড। এখানে কি আছে? বার্ড মানে কি? বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে সংক্ষেপে বলা হয় বার্ড। এই বার্ড কোথায় অবস্থিত? বার্ড এই কুমিল্লা অবস্থিত। এই কুমিল্লাটাকে বলা হয়, কুমিল্লায় আর কি আছে? কুমিল্লা আছে লালমাই পাহাড়। ওকে, লালমাই পাহাড়। লালমাই পাহাড় তাহলে কোথায় অবস্থিত? লালমাই পাহাড়। ওকে, লালমাই পাহাড়, ভালো করে নোট করবা। লালমাই পাহাড় কোথায় অবস্থিত? লালমাই পাহাড় হচ্ছে কুমিল্লায় অবস্থিত। এরপর আমি যদি কুমিল্লা সম্পর্কে আরেকটু তথ্য দিতে চাই, কুমিল্লা হচ্ছে বাংলাদেশের প্রস্তাবিত বাংলাদেশে বর্তমানে বিভাগ আছে কয়টা জানো? বিভাগ আছে 8টা। বাংলাদেশের 2টা জেলা হচ্ছে, 2টা বিভাগ হচ্ছে প্রস্তাবিত হবে, মানে আগামীতে হবে। এই 2টা বিভাগ কি? একটা হচ্ছে কুমিল্লা আর একটা হচ্ছে ফরিদপুর। ওকে, এরপর পাহাড়পুর সম্পর্কে একটু কথা বলবো। দেখো পাহাড়পুর সম্পর্কে একটু কথা বলবো। এই পাহাড়পুর, এই জায়গাটা হচ্ছে পাহাড়পুর বা সোমপুর মহাবিহার। এটা কোথায়? এটা হচ্ছে নওগাঁ জেলা। এটা কোথায়? এটা হচ্ছে নওগাঁ জেলায় অবস্থিত হচ্ছে পাহাড়পুর বা সোমপুর মহাবিহার। ক্লিয়ার? এই যে নওগাঁ জেলায় এই পাহাড়পুর বা সোমপুর মহাবিহার, যেটা হচ্ছে বিশ্ব ঐতিহ্য, মানে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য স্বীকৃত স্থান। বাংলাদেশে বিশ্ব ঐতিহ্য স্বীকৃত স্থান আছে কয়টা জানো? বাংলাদেশে বিশ্ব ঐতিহ্য স্বীকৃত স্থান আছে 3টা। একটা আছে কি? একটা আছে পাহাড়পুর, একটা আছে 7 গম্বুজ মসজিদ, আর একটা আছে সুন্দরবন। এগুলো নিয়ে আমরা একসময় বিশ্ব ঐতিহ্য সংক্রান্ত যে ক্লাসটা থাকবে সেখানে বিস্তারিত পড়াবো। পাশাপাশি খুব সুন্দর করে রিলেট করে আমাদের এই জয়কলি জিকে বইটাতে সবকিছু দেওয়া আছে। ওকে ওকে, তুমি একটু বলো এই পাহাড়পুরের পাশাপাশি আমরা যে 7 গম্বুজ মসজিদের কথা বললাম, তুমি একটু কমেন্টস দেখতে চাই ভাইয়া, তুমি একটু বলো 7 গম্বুজ মসজিদে গম্বুজ কয়টা আছে? 7 গম্বুজ মসজিদে গম্বুজ কয়টা আছে? ওকে, এরপর দেখো মহাস্থানগড় তো আমরা বললাম, মহাস্থানগড় হচ্ছে বাংলাদেশের সর্বপ্রাচীন নগর কেন্দ্র। যেহেতু মহাস্থানগড়ের পূর্ব নাম কি ছিল? পূর্ব নাম ছিল হচ্ছে পুণ্ডনগর। ওকে, আর একটা আছে সোনারগাঁও। এই সোনারগাঁওকে বলা হয় বাংলাদেশের লোকশিল্প জাদুঘর এই সোনারগাঁয়ে অবস্থিত। ওকে, এখানে একসময় বাংলাদেশের রাজধানী ছিল। ওকে 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 ওকে, আমরা একসাথে অনেকগুলো তথ্য দেখে ফেললাম। ওকে 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 ওকে, ঠিক আছে। আচ্ছা, মাসুদ করিম বলছো স্যার একটু জানাবেন আমাদের মানবিক বিভাগে সাধারণ জ্ঞান ক্লাসটা কবে হয়? তুমি একটু পেজে দেখে রাখো, আমাদের প্রতি সপ্তাহে একটা করে দেওয়া হয়। প্রতি সপ্তাহে আমাদের কি দেওয়া হয়? রুটিন দেওয়া হয়। ওকে, 4 নম্বর কোশ্চেন, মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? একটু জানাও মহাস্থানগড়টা কোন নদীর তীরে অবস্থিত আসলে মহাস্থানগড়? ওকে, আচ্ছা, শিখা বর্মন বলছে দিদার ভাইয়া না, আপনি এখানেও ক্লাস নেন? হ্যাঁ, দিদার ভাই এখানেও ক্লাস নেয়। ওকে ওকে ওকে, তাবাসসুম নিশু। ওকে, কি বলছেন? আসসালামু আলাইকুম দিদার স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নিশু তিনি পড়েন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বর্তমানে ফিলোসফি ডিপার্টমেন্টে। ওকে, তিনি তার প্রায় অনার্স শেষ হচ্ছে। ওকে, দেখো আচ্ছা ওকে ওকে ভাইয়া, আপনার ছি মেঘ মিলন এই ধরনের কি কথা? আচ্ছা, আমরা একটু দেখি
দেখো মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় কি বললাম? মহাস্থানগড় হচ্ছে, দেখো আমরা কি বলেছিলাম, মহাস্থানগড় হচ্ছে করতোয়া নদীর তীরে অবস্থিত। এই করতোয়া নদীর তীরে বাংলাদেশের মহাস্থানগড় অবস্থিত বলতে পারি, অথবা এটাকে আমরা বলতে পারি বগুড়া করতোয়া নদীর তীরে। এর পাশাপাশি আমরা কি বলতে পারি? এর পাশাপাশি এই মহাস্থানগড়কে আমরা যে কথাটা বলতে পারি, মহাস্থানগড় হচ্ছে বা হচ্ছে আমাদের করতোয়া নদীর তীরে কি অবস্থিত? কোন জিনিসটা করতোয়া নদীর তীরে অবস্থিত? বললাম মহাস্থানগড়, বললাম আমরা হচ্ছে বগুড়া, এর পাশাপাশি বললাম হচ্ছে পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন, অথবা আমাদের প্রাচীন যে পুন্ড্র জনপদটা সেটা কিন্তু আমাদের এই করতোয়া নদীর তীরে গড়ে উঠেছিল। ঠিক আছে, ওকে ওকে। এরপরে হচ্ছে তিস্তা নদী হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গে, মেঘনা নদী আছে তোমার ভারত থেকে সিলেট হয়ে বাংলাদেশে ঢুকে একদম বঙ্গোপসাগরে চলে গেছে। আর কর্ণফুলী হচ্ছে বাংলাদেশ সব থেকে খরস্রোতা নদী। ঠিক আছে, ওকে ওকে ওকে। পরে কোশ্চেন দেখছো, বরেন্দ্র বলতে কোন এলাকাকে বোঝায়? তুমি জানো বাংলাদেশে প্রধানত ভূমিরূপকে তিনটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে বরেন্দ্র, একটা হচ্ছে তোমার হচ্ছে একদম টারশিয়ারি যুগের পাহাড়, একটা আছে প্লাইস্টোসিন কালের সোপান, আর একটা সাম্প্রতিক কালের প্লাবন ভূমি। তোমরা পড়ে আসছিলে না ইন্টারমিডিয়েট অথবা তোমরা এসএসসি তে পড়ে আসছিলে ভূগোল বইতে। সো ওই যে প্লাইস্টোসিন কালের সোপান, ওর মধ্যে তিনটা অংশ আছে, একটা বরেন্দ্র, মধুপুরগড়। ওই বরেন্দ্রটা কোন অঞ্চল? বরেন্দ্রটা হচ্ছে প্রাচীন একটা অঞ্চল, যেটা বাংলাদেশের কৃষিভিত্তিক একটা অঞ্চল। ওকে, কৃষিভিত্তিক অঞ্চল। এই যে বরেন্দ্র অঞ্চল, এই বরেন্দ্র অঞ্চলে প্রাচীনকালে একটা জনপদ ছিল। দেখছো জনপদের এখন কনসেপ্ট আমরা এখান থেকে আরেকটু বুঝি। প্রাচীনকালে এই যে এখানে রংপুর, রাজশাহীর কিছু অঞ্চল, দিনাজপুর সহ এইদিকে একটা জনপদ ছিল, তার নাম ছিল বরেন্দ্র। তার নাম ছিল বরেন্দ্র জনপদ। এই বরেন্দ্র জনপদ সম্পর্কে আমরা কয়েকটা তথ্য দেবো এখন। দেখো বরেন্দ্র জনপদটা সম্পর্কে কয়েকটা তথ্য একটু ভালো করে লিখে রাখো। বরেন্দ্র জনপদ হচ্ছে, আমি কি বললাম, এটা হচ্ছে একটা প্রাচীন জনপদ যেটা কৃষিভিত্তিক জনপদ ছিল, পাশাপাশি এটা ছিল ব্যবসা, এটা কি ছিল? ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ জনপদ। ওকে, ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ জনপদ কোনটা? ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ জনপদের নাম হচ্ছে এই বরেন্দ্র জনপদ। এর পাশাপাশি বরেন্দ্র জনপদ আসলে কোন ধরনের জনপদ, এবং এই বরেন্দ্র জনপদের যে মাটি, এই অঞ্চলের মাটি কি? মাটি হচ্ছে লাল কালারের। মাটি কি? এই অঞ্চলের মাটি হচ্ছে লালচে। ঠিক আছে, লালচে, এই অঞ্চলের মাটি লালচে। ওকে 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 ওকে। দেখো তার মানে এই কোশ্চেনটার উত্তর কি হবে? বরেন্দ্র বলতে সাধারণত কোন অঞ্চলকে বোঝায়? এখন তো পারার কথা তোমার। বরেন্দ্র সাধারণত কোন অঞ্চল? ওকে, তোমরা অনেকেই উত্তর করে দিছো। ওকে 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 ওকে। দেখি আমরা রাজশাহী, তোমরা বলছো মিটন বড়ুয়া, তপু আছো, এরপরে তোমরা আছো তপু দেবনাথ, এরপর নাহিয়ান, অনেকেই তোমরা উত্তর করেছো যে 5 উত্তর হবে রাজশাহী। 5 উত্তর আসলেই আমাদের রাজশাহী। ঠিক আছে, তাহলে পরে কোশ্চেন উত্তর করো। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোথায় অবস্থিত হয়? এই যে একটা কনসেপ্ট চলে আসলো জাদুঘর। হ্যাঁ, জাদুঘর নিয়ে আমরা কয়েকটা জিনিস পড়বো। ঠিক আছে, দেখো বাংলাদেশে বিভিন্ন ধরনের জাদুঘর আছে। ঠিক আছে, আমরা যদি একটা পেজ নেই জাদুঘর নিয়ে, ঠিক আছে, জাদুঘর। ওকে, তুমি ক্যাপশন দিতে পারো জাদুঘর। এই জাদুঘরে কি, আমি ছোটবেলায় কি ভাবতাম জানো? আমি ছোটবেলায় ভাবতাম এই জাদুঘরে মনে হয় জাদু থাকে। ওকে, জাদুঘরে কি আসলেই জাদু থাকে? জাদুঘরে জাদু আসলে থাকে না। জাদু বলতে এটা কোন কনসেপ্টে? প্রাচীন কালের যে আমাদের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য সেগুলো সংরক্ষিত হয় এইখানে। ওকে, এই জাদুঘর। তোমাকে জাদুঘর পড়ানোর আগে একটা কথা বলি, যদি ক্লাসটা এখনো শেয়ার না করো তাহলে অবশ্যই একটু শেয়ার করে দাও। পাশাপাশি তুমি তোমার অ্যাডমিশনের টাইমটা, অথবা তুমি যদি ইন্টারমিডিয়েটেও থাকো, অবশ্যই তুমি জয়কলির এই জিকে বইটা কাছে রাখতে পারো, কারণ প্রতি বছর ইভেন গত বছরও এই জয়কলি জিকে থেকে 30টা কোশ্চেনে হুবহু কমন পড়েছিল। ওকে, যে জাদুঘর নিয়ে কথা বলবো। বাংলাদেশের প্রথম জাদুঘর, ওকে, প্রথম জাদুঘরের নাম ছিল বরেন্দ্র জাদুঘর। কোনটা? বরেন্দ্র জাদুঘর। ওকে, এখন তুমি আমাকে বলতে পারো যে ভাই বরেন্দ্র জাদুঘর, বরেন্দ্র তো আমরা জানি কোন অঞ্চল? বরেন্দ্র জানি যেহেতু রাজশাহী অঞ্চল, তার মানে বাংলাদেশের প্রথম জাদুঘরটা কোথায় ছিল? রাজশাহীতে। এরপরে ধরো সেকেন্ড কনসেপ্ট আমি বললাম প্রথম তোমার হচ্ছে জাদুঘর রাজশাহীতে, তার মানে বাংলাদেশের যে জাতীয় জাদুঘর, এই জাতীয় ওকে রাজশাহীতে। তার মানে আমি যদি বলি এই বরেন্দ্র জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা 1910 সালে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, 1910 সালে আমাদের বরেন্দ্র জাদুঘর প্রতিষ্ঠিত হয়। এটা কেমন জাদুঘর? এটা বাংলাদেশের একটা কৃষিভিত্তিক জাদুঘর। ওকে, কৃষিভিত্তিক জাদুঘর। ঠিক আছে, আমরা বরেন্দ্র জাদুঘর সম্পর্কে বললাম, এটা একটা কৃষিভিত্তিক জাদুঘর। ওকে, এটা কত সালে? 1910 সালে প্রতিষ্ঠিত হয়। এর ঠিক 3 বছর পর, এই 10-এর ঠিক 3 বছর পর +3 মানে 1913 সালে
প্রতিষ্ঠিত হয় ঢাকা জাদুঘর, ঢাকার শাহবাগে, ঢাকা জাদুঘর, ঢাকার শাহবাগে একটা যে জাদুঘর আছে যেটা বাংলাদেশের বর্তমানে জাতীয় জাদুঘর, সেটা প্রতিষ্ঠিত 1913 সালে। কিন্তু বাংলাদেশের প্রথম জাদুঘর ছিল এই যে প্রথম জাদুঘর ছিল রাজশাহীর, তার নাম ছিল কি? তার নাম ছিল বরেন্দ্র জাদুঘর, তার নাম ছিল বরেন্দ্র জাদুঘর। দেখছো একটা জায়গা থেকে কিভাবে তোমাকে সবকিছু ধরে ধরে পড়ানো যায়, এই কনসেপ্টটাই জানে জয়কলি। কারণ জয়কলি হচ্ছে এত বেশি তোমার হচ্ছে ভাস্ট নলেজ রাখে, এই জন্য এখান থেকে সর্বোচ্চ পরিমাণ কমন প্রতি বছর এসে থাকে। ওকে ওকে, এরপরে দেখি শাহবাগে কি অবস্থিত। রাজশাহীতে হচ্ছে বরেন্দ্র জাদুঘর অবস্থিত, বরেন্দ্র, রাজশাহীতে বরেন্দ্র জাদুঘর। ওকে, বরেন্দ্র জাদুঘর অবস্থিত। এরপরে আমাদের শাহবাগে কি জাদুঘর অবস্থিত? শাহবাগে হচ্ছে বাংলাদেশের জাতীয় জাদুঘর অবস্থিত। শাহবাগে জাতীয়, বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায়? বাংলাদেশের জাতীয় জাদুঘর হচ্ছে শাহবাগে। এরপর আগারগাঁওয়ে কি? আগারগাঁওয়ে তুমি লিখবা যেটা, আগারগাঁওয়ে লিখবা হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর। ওকে, মুক্তিযুদ্ধ, আগারগাঁও হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর হচ্ছে আগারগাঁওয়ে। আর সোহরাওয়ার্দীর মধ্যে একটা জাদুঘর আছে, তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে স্বাধীনতা জাদুঘর। ওকে, স্বাধীনতায় দেখো একটা জিনিসে তুমি প্যাচ লাগবে, একটা জিনিসে প্যাচ লাগবে কি? এখানে আগারগাঁও হচ্ছে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা, দুইটা কনসেপ্ট একই মনে হয়। ভাই আমি কিভাবে মনে রাখবো কোনটা মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত, কোনটা আমাদের স্বাধীনতা জাদুঘর কোথায় অবস্থিত? আমি কি করলাম? সোহরাওয়ার্দীতে স্বাধীনতা, দেখছো প্রথমেও স আছে, তার মানে স্বাধীনতা মনে রাখবা, স্বাধীনতার সাথে সোহরাওয়ার্দী স মিল আছে, তার মানে স্বাধীনতা জাদুঘর হচ্ছে সোহরাওয়ার্দীতে। কিন্তু যদি আমি বলি মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায়, এই মুক্তিযুদ্ধ বললে সেটা হবে আগারগাঁওয়ে। আশা করি ক্লিয়ার, আশা করি এই কোশ্চেনটা ক্লিয়ার। ঠিক আছে, ওকে, পরের কোশ্চেনে চলে যাবো আমরা। পরের কোশ্চেনে বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? এটা তুমি পারবা, এটা তুমি পারতে বাধ্য। ওকে ওকে, বরেন্দ্র জাদুঘর রাজশাহীতে, এটা একটা কৃষিভিত্তিক জাদুঘর। হ্যাঁ, এটা একটা কৃষিভিত্তিক জাদুঘর। 60 গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা বলছো? ওকে, গম্বুজের সংখ্যা, এই যে 60 গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা কয়টা বলছিলা? ইন্টারেস্টিং তথ্য, 60 গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা তোমাদের একজনেরও হয় নাই। 60 গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা কিন্তু দেখো, একজনের উত্তর করছো 60, একজন উত্তর করছে হচ্ছে 77, একজন উত্তর করছে 81। আসলে কোনটা সত্য? দেখো 60 দিয়ে মনে রাখবো 60 গম্বুজ মসজিদ, ঠিক আছে, 60 গম্বুজ মসজিদ, মসজিদের নাম 60 দিয়ে কি 60 গম্বুজ মসজিদ। 77-এ কি মনে রাখবো? 77-এ হচ্ছে 77-এ দিয়ে যেটা মনে রাখবো সেটা হচ্ছে এর উপরে ছাদের উপরে গম্বুজ, ছাদের উপরে গম্বুজ হচ্ছে কয়টা? ছাদের উপরে গম্বুজ হচ্ছে কয়টা? 77টা। কিন্তু দেখো ছাদের উপরে তো মানে 77টা গম্বুজ, কিন্তু চারদিকে 4টা আমাদের গম্বুজ আছে বড় বড়। এই চারদিকের যে 4টা বড় বড় গম্বুজ, তার মানে 77 আর 4 যোগ করলে কত হয়? 81 হচ্ছে মোট গম্বুজ। তার মানে আমি যদি বলি যে 60 গম্বুজ মসজিদের মোট গম্বুজ সংখ্যা কত, সেটা হবে 81। দেখছো কত কনফিউশন কোশ্চেন। নাম হচ্ছে 60 গম্বুজ মসজিদ, কিন্তু এখানে গম্বুজ সংখ্যা 81টি। কিভাবে সম্ভব? ওকে, কিভাবে সম্ভব? ঠিক আছে, এটার উত্তর তাহলে কি হবে? বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর আমরা কি বললাম? মুক্তিযুদ্ধ জাদুঘর বললে সেটা হবে আগারগাঁও, কিন্তু স্বাধীনতা জাদুঘর বললে সেটা হচ্ছে সোহরাওয়ার্দী। ঠিক আছে, তার মানে এই কোশ্চেনের উত্তর হচ্ছে আগারগাঁও। এই কোশ্চেনের উত্তর কি? এই কোশ্চেনের উত্তর আগারগাঁও। ওকে, ঠিক আছে, পরে কোশ্চেন উত্তর করো। বাংলাদেশের জাতীয় জাদুঘর কত সালে স্থাপন করা হয়? এটা তুমি পারবা, কারণ একটু আগে ভাইয়া তোমাকে পড়াইছে। ওকে 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 ওকে, পাশাপাশি আমি আবারও বলে রাখছি, তোমরা যারা এখন পর্যন্ত জয়কলি জিকে বইটা কিনো নাই, আমি বলবো তুমি ক্ষতির মধ্যে আছো। কেন ক্ষতির মধ্যে আছো? কারণ এইটাই একমাত্র বই যেই বই থেকে গত বছর বাংলাদেশে 30টা কমন পড়ছিল, এবং আমরা হুবহু সেটা প্রমাণ আকারে কিন্তু আপলোডও করা আছে আমাদের পেজে। সুতরাং তুমি চাইলে একটু দেখে নিতে পারো। এই বইটা থেকে প্রতি বছর সর্বোচ্চ সংখ্যক কমন পড়ে। ইনশাআল্লাহ এই বছর তুমি যদি আস্থা রাখো এখান থেকে সর্বোচ্চ পরিমাণ কমন তোমাদের হবে, তোমার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ পরিমাণ আমরা কমন নিশ্চিত দিতে পারবো। ওকে, এটার উত্তর কি হবে? আমরা বলেছিলাম যে বাংলাদেশের জাতীয় জাদুঘর, আমরা বলেছিলাম 1910 সালে কি প্রতিষ্ঠিত হয়? 1910 সালে বাংলাদেশের প্রথম জাদুঘর, তার নাম হচ্ছে বরেন্দ্র জাদুঘর, বরেন্দ্র জাদুঘর। দেখছো তোমরা যারা পরে আসছো তারা কিন্তু এই কোশ্চেনটা উত্তর করতে পারলা না। বরেন্দ্র জাদুঘর হচ্ছে বাংলাদেশের প্রথম জাদুঘর। ওকে, বরেন্দ্র জাদুঘর। ওকে, জাদুঘর। পাশাপাশি 1913 সালে যেটা, সেই 1913 সালে বাংলাদেশের জাতীয় জাদুঘর, যেটা জাতীয় জাদুঘর মানে তখন ঢাকা জাদুঘর নামে প্রতিষ্ঠিত হয়। তার মানে বাংলাদেশের জাতীয় জাদুঘর বাংলাদেশের জাতীয় জাদুঘর কত সালে? 1913 সালে। জাতীয় জাদুঘর 1913 সালে। ক্লিয়ার? ওকে ওকে ওকে
তার মানে দেখো কোন জনপদটি সবথেকে বেশি বিস্তৃত ছিল। আমরা আবার জনপদের কনসেপ্টে ফেরত আসলাম। একটা জনপদ সবথেকে বেশি বিস্তৃত ছিল, সবথেকে মানে একদম ওয়াইড অনেক বেশি পরিমাণে জায়গা নিয়ে যে জনপদটা ছিল, সবথেকে বেশি আয়তনে বড় যে জনপদটা, তার নাম কি? ওকে, মাহফুজা নুসরাত কলি সে আসমাউল হোসনাকে মেনশন করে দিয়েছে। সবাই একটু কষ্ট করে ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, পাশাপাশি 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 একটু ক্লাসটা শেয়ার করে দিবা। ওকে 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 ওকে, তোমরা অনেকেই ওকে ওকে ঠিক আছে। ওকে, আমরা কি বললাম? আমরা বলছি হচ্ছে দেখো কোন জনপদটি সবথেকে বেশি বিস্তৃত ছিল, মানে একটা জনপদ ছিল যেটা অনেক বেশি বিস্তৃত, সেই জনপদটা আমরা দেখব কত বড় ছিল জনপদটা। দেখো জনপদটা কত বড় ছিল। আগে আমরা দুই তিনটে জনপদ দেখাইছি, এখন একটা জনপদ দেখাবো। সেই জনপদটা দেখো, সেই জনপদটা আসলে কত বড় ছিল, আসলে কত বড় ছিল। দেখো আমি কি বললাম, এই যে ময়মনসিং এর এখান থেকে শুরু করে, ঢাকা থেকে শুরু করে, ফরিদপুর থেকে শুরু করে, বরিশালের কিছু অঞ্চল সহ এই পুরোটা মিলে একটা জনপদ ছিল। তার নাম ছিল কি? তার নাম ছিল বরেন্দ্র, দুঃখিত, তার নাম ছিল বঙ্গ জনপদ। তার নাম কি ছিল? তার নাম ছিল বঙ্গ। ওকে, বঙ্গ জনপদ। এই বঙ্গ জনপদ তাহলে কোন জায়গা? বঙ্গ জনপদ হচ্ছে এটা হচ্ছে বৃহত্তর ময়মনসিং প্লাস ঢাকা প্লাস হচ্ছে বৃহত্তর ফরিদপুর প্লাস হচ্ছে বরিশাল, এই সবকিছু মিলে একদম উপর থেকে শুরু করে এই পর্যন্ত এসে যে একটা জনপদ, তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে বঙ্গ জনপদ। এই বঙ্গ জনপদ থেকেই তুমি জানো পরবর্তীতে বাংলার উৎপত্তি হয়। এই বঙ্গ জনপদকে কেন্দ্র করে পরবর্তীতে চারদিকে বিস্তৃত হয়, এবং এই রুটটাতে তুমি দেখবা সব থেকে বেশি মানুষ বসবাস করে। ঠিক আছে, এই রুটটাতে। এবং এটাই বর্তমানে আমরা জানি বাংলাদেশের মেইন প্রাণকেন্দ্রগুলা এই বঙ্গ জনপদের মধ্যে অবস্থিত। ক্লিয়ার কিনা? অবশ্যই ক্লিয়ার। তার মানে বঙ্গ জনপদ হচ্ছে বাংলাদেশের সব থেকে বেশি বিস্তৃত জনপদ। তোমরা যারা বঙ্গ জনপদ উত্তর করেছো তাদের হয়েছে। পরে কোশ্চেনটা একটু দেখবো, নিচের কোন অঞ্চলে বঙ্গ জনপদের অন্তর্গত? দেখছো প্রত্যেকটা জিনিস আমরা ম্যাপ থেকে দেখাচ্ছি, তুমি পারতেছো। ম্যাপ থেকে দেখাইলেই তুমি পারবা, চিন্তা নাই, সবকিছু মুখস্থ করতে হবে না। ওকে 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 ওকে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, কিছু মনে করেন না আপনার, ঠিক আছে। ওকে ওকে ওকে, দেখো আমি কি কমেন্টস করলাম। এই যে আমাদের হচ্ছে জয়কলির যে বই, হ্যাঁ জয়কলির যে বই, এই জয়কলির বই ভাই এত বেশি কেন কমন পড়ে? কারণ এই বই থেকে আমরা হচ্ছে অ্যানালাইসিস করে যে টপিকগুলো তোমাদের লাগবে সেই টপিক সব বিস্তারিত তথ্য দিয়েছি, পাশাপাশি অনেক বেশি তোমাদের জন্য এমসিকিউ প্র্যাকটিস রেখেছি, যেন তুমি তোমার অ্যাডমিশনে কোনোভাবেই ভুল না করো। সুতরাং তুমি তোমার প্রস্তুতিকে সর্বোচ্চ মজবুত করার জন্য অবশ্যই জয়কলি জিকেটা রাখতে পারো, কারণ এটাই একমাত্র জিকে যেখান থেকে গত বছর 30-এ কত 30 মানে একটা কোশ্চেনও জয়কলের বাইরে থেকে গত বছর আসে নাই। সুতরাং বাংলাদেশে এটা কিন্তু একটা রেকর্ড। 30টা কোশ্চেন জিকের ক্ষেত্রে 30টাই কমন দিতে পারছি। পাশাপাশি গত বছর মাত্র 7টা ক্লাস থেকে, আমার ক্লাস কথা বলছি, গত বছর মাত্র 7টা ক্লাস আমি নিয়েছি, সেই 7টা ক্লাস থেকে 23+ হুবহু কমন পড়েছে। কেন কমন পড়েছে? কারণ আমরা ভাই বই লিখি, আমরা জানি যে তোমার কোন জায়গাটা গুরুত্বপূর্ণ, কোন জায়গাটা ফোকাস করলে তোমার পক্ষে একটা মার্কস কমন তোলা যায়, কোন জায়গায় ফোকাস করলে তুমি ওই জায়গাটা কমন পাবা, সেই কনসেপ্টগুলো আমাদের জানা আছে। এই জন্য আমাদের এখান থেকে সর্বোচ্চ কমন পড়ে। আমরা কি বললাম যে ধরো হচ্ছে বঙ্গ জনপদ, আমরা ময়মনসিং বলেছিলাম, ঢাকা বলেছিলাম, ফরিদপুর বলেছিলাম, তার মানে উত্তর হবে সবগুলো। উত্তর হচ্ছে সবগুলো। ঠিক আছে, ওকে 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 ঠিক আছে। 11 নম্বর কোশ্চেন উত্তর করো। এই পর্যন্ত কে কি উত্তর করলো আমরা একটু দেখে নেই। 11 নম্বর, ওকে, জান্নাতুল ফেরদৌস বলেছিল ডি, শীতল স্রোত। ওকে, এরপর জান্নাতুল ফেরদৌস ঢাকা, ময়মনসিং, ফরিদপুর, বরিশাল। ঠিক আছে, তপু দেবনাথ, এরপর আবু কাউসার শেখ, তপু দেবনাথ আছো, পূর্ণিমা রাত্রি, মিতন বড়ুয়া। ওকে আচ্ছা ওয়াহদিমা ইসলাম বলছো সাস্টের জন্য কি এই বই পড়লেই হবে? হ্যাঁ, যে কোনো ইউনিভার্সিটির জন্য এই বইটাই পড়লেই যথেষ্ট ইনশাআল্লাহ। ওকে 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 ঠিক আছে। পরে কোশ্চেন উত্তর দাও। 11 নম্বর কোশ্চেনের উত্তরটা আমি একটু জানতে চাচ্ছি। দেখো, প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হতো? দেখো, একটা জনপদ আমরা এখন নতুন পাবো, একটা জনপদ পাবো, তার নাম কি? তার নাম হচ্ছে সমতট। ওকে, সমতট। ওকে, সমতট জনপদটা দেখো, এই যে বাংলাদেশের এইখানে হচ্ছে কুমিল্লা, এবং এই অঞ্চলটা নিয়ে হচ্ছে নোয়াখালী, ইউনাইটেড স্টেটস অফ নোয়াখালী, এবং হচ্ছে বাংলাদেশের কুমিল্লা অঞ্চল। ওকে, তো এই নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চল নিয়ে যেই জনপদ, তার নাম হচ্ছে নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চল নিয়ে যেই জনপদ, তার নাম কি ভাইয়া? তার নাম হচ্ছে নোয়াখালী। আমরা কি বললাম? এই জনপদের নাম হচ্ছে সমতট। ওকে, তুমি দেখতে পাচ্ছ না, আমি একটু লিখি সমতট। এই জনপদের নাম হচ্ছে সমতট। ওকে, সমতট জনপদ। এটা কোথায়? এটা হচ্ছে বেসিক্যালি নোয়াখালী। ওকে,
নোয়াখালী পাশাপাশি পাশাপাশি হচ্ছে কুমিল্লা, নোয়াখালী এবং কুমিল্লা নিয়ে যেই জনপদ, নোয়াখালী এবং কুমিল্লা নিয়ে যেই জনপদ তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে সমতট জনপদ। তার মানে আমরা জনপদ পাইছি কিন্তু অনেকগুলো, পুন্ড পাইছি, বরেন্দ্র পাইছি, এরপর হচ্ছে আমরা পাইছি বঙ্গ, এরপর আমরা সমতটও পাই গেলাম। এর পাশাপাশি পাশাপাশি আরো দুইটা জনপদ আছে, দেখো এর পাশাপাশি আরো কয়েকটা জনপদ আছে গুরুত্বপূর্ণ। এইখানে একটা জনপদ আছে যেটা সিলেটের পাহাড়ি অঞ্চল, সিলেটের পাহাড়ি অঞ্চল পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল, এই পাহাড়ি অঞ্চল নিয়ে একটা জনপদ। এই পাহাড় বেষ্টিত যেই জনপদ, সেই পাহাড় বেষ্টিত জনপদের নাম হচ্ছে হরিকেল জনপদ। কি নাম? হরিকেল। তার মানে হরিকেল আসলে কোথায়? হরিকেল হচ্ছে সিলেট, হরিকেল হচ্ছে সিলেট, হরিকেল হচ্ছে সিলেট পাশাপাশি এদিকে তোমার পার্বত্য চট্টগ্রাম। তুমি জানো এখানে একটা জেলা আছে তার নাম হচ্ছে রাঙামাটি, তার নাম কি? তার নাম হচ্ছে রাঙামাটি। এই রাঙামাটি জেলার পূর্ব নাম কি ভাইয়া? রাঙামাটি জেলার পূর্ব নাম কিন্তু হরিকেল। কেন? কারণ এই রাঙামাটি পূর্বে হরিকেল জনপদের মধ্যে ছিল, রাঙামাটি পূর্বে হরিকেল জনপদের মধ্যে ছিল। ওকে, হরিকেল জনপদের মধ্যে এই রাঙামাটি ছিল। ওকে ওকে ওকে, তার মানে আমরা পাইলাম সমতট জনপদ, আমরা পাইলাম হরিকেল জনপদ। আশা করি দুইটা কনসেপ্ট ক্লিয়ার, আশা করি দুইটা কনসেপ্ট ক্লিয়ার। ওকে 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 ওকে, দেখো তার মানে বাংলাদেশের সমতট বলতে কোন অঞ্চলকে বোঝায়? সমতট হচ্ছে কোনটা? সমতট হচ্ছে তোমরা উত্তর করেছিল অনেকেই, সেটা কুমিল্লা পাশাপাশি নোয়াখালী, কুমিল্লা পাশাপাশি নোয়াখালী। ঠিক আছে, ওকে 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 ওকে, পরে কোশ্চেন উত্তরটা দেখবো, পরে কোশ্চেন উত্তরটা দেখবো। ঠিক আছে, দেখো বাংলাদেশের হরিকেল জনপদের অন্তর্ভুক্ত এলাকা কোনটা? এই যে এখন তো তুমি পারবা, একটু আগে তোমাকে পড়াইছি। ওকে, একটু আগে পড়াইছি। আচ্ছা আচ্ছা, সাইফুল্লাহ সাইফ বলছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সাইফুল্লাহ। ওকে, দেখো নোয়াখালী আমাদের কাউসার শেখ বলে দিয়েছে, নোয়াখালী ও কুমিল্লা নিয়ে সমতট জনপদ। তপু দেবনাথ, এরপরে আছো তোমরা নাহিয়ান, ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস আছে, মাহফুজা ইসলাম, তোমরা অনেকেই কিন্তু ধৈর্য সহকারে ক্লাসটি করতেছো, সবাইকে থ্যাংক ইউ। আমি কি বললাম? আমি বললাম হচ্ছে প্রাচীন বাংলার হরিকেল জনপদটা কোথায় অবস্থিত? একটু আগে বলেছিলাম হরিকেল হচ্ছে বেসিক্যালি পাহাড় বেষ্টিত জনপদ, হরিকেল হচ্ছে পাহাড় বেষ্টিত। এখন পাহাড় আছে কোথায়? দেখো রাজশাহীতে পাহাড় আছে, রাজশাহীতে পাহাড় নাই, রাজশাহীতে পাহাড় নাই। রাজশাহী অঞ্চলে একটা উপজাতি বসবাস করে, জানো? রাজশাহী অঞ্চলে একটা উপজাতি বসবাস করে, সেই উপজাতির নাম হচ্ছে সাঁওতাল উপজাতি। সাঁওতাল, ওকে, সাঁওতাল উপজাতি, সাঁওতাল উপজাতি বসবাস করে। উপজাতি থেকেও প্রতি বছর একটা করে কোশ্চেন আসে। দিনাজপুর, এই দিনাজপুরে রয়েছে স্বপ্নপুরী, স্বপ্নপুরী। এবং বাংলাদেশের এখান থেকে দিনাজপুর থেকে যে কোশ্চেনটা হয়, দিনাজপুর থেকে যে কোশ্চেনটা হয় সেটা হচ্ছে বাংলাদেশের সবথেকে উঁচু, বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা, বাংলাদেশের সবথেকে উঁচু জেলার নাম কি? বাংলাদেশের সবথেকে উঁচু জেলার নাম হচ্ছে দিনাজপুর। তাহলে নিচু কোনটা? নিচু মানে হচ্ছে তোমার মানে সমুদ্র পৃষ্ঠের মতো করে নিচু জেলা, নিচু হচ্ছে কিশোরগঞ্জ। সবথেকে উঁচু কোনটা? সবথেকে উঁচু হচ্ছে আমাদের দিনাজপুর, সবথেকে নিচু হচ্ছে কিশোরগঞ্জ। ওকে, কিশোরগঞ্জ। এরপরে খুলনা এখানে একটা জনপদ ছিল প্রাচীন, তার নাম হচ্ছে সপ্তগাঁও। ঠিক আছে, সপ্তগাঁও। আর এই চট্টগ্রাম অঞ্চলে পাহাড় আছে, পাশাপাশি সিলেট অঞ্চলে পাহাড় আছে। এই সিলেট পাশাপাশি এই চট্টগ্রাম, এই দুইটা মিলে কি? এই দুইটা মিলে হচ্ছে প্রাচীন হরিকেল জনপদ, হরিকেল জনপদ। ওকে ওকে, আশা করি তুমি বুঝছো। ঠিক আছে, পরে কোশ্চেনটা একটু দেখো, নিচের কোনটি পাহাড় বেষ্টিত জনপদ? এটা তুমি পারবা। এইটা যদি তুমি না পারো, এতক্ষণ পড়ানোটা আমার বৃথা, আমরা এতক্ষণে কিন্তু অনেক কিছু পড়াই ফেলছি। ঠিক আছে, অনেক কিছু পড়াই ফেলছি। এর মধ্যে আমি নিচ থেকে একটু আলোচনা করি, গৌরটা আমরা একটু পরে দেখাবো। এই বড়কামটা হচ্ছে একটু আগে যে সমতট জনপদটা দেখালাম, সেই সমতটের রাজধানী। ঠিক আছে, সমতটের রাজধানী কি? সমতট জনপদের রাজধানী হচ্ছে আমাদের বড়কামতা, যেটা কুমিল্লায় অবস্থিত, বড়কামতা অবস্থিত, সমতটের রাজধানী। ঠিক আছে, আর সমতটটা একটা জনপদের নাম, একটু আগে আমরা বলেছি। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে বেসিক্যালি কুমিল্লা পাশাপাশি হচ্ছে নোয়াখালী, কুমিল্লা পাশাপাশি কি? পাশাপাশি হচ্ছে নোয়াখালী। ওকে, নোয়াখালী। আর এইদিকে কে আছে বাকি আছে হরিকেলটা হচ্ছে পাহাড় বেষ্টিত জনপদ। কি নাম? পাহাড় বেষ্টিত। ওকে, এই যে পাহাড় বেষ্টিত জনপদ কোনটা? পাহাড় বেষ্টিত জনপদ হচ্ছে হরিকেল জনপদ। আশা করি বুঝছো, এটা কিন্তু পারার কথা, তুমি পারবে আমি জানি, কারণ এতক্ষণ ভাই তোমাকে বেসিক সহকারে পড়াইছে। ওকে ওকে, ঠিক আছে। পরে দেখো বাংলাদেশের আয়তনে সর্ববৃহৎ জেলা প্রাচীন নাম কি? বাংলাদেশে এখানে কয়েকটা কনসেপ্ট তোমাকে বুঝতে হবে। বাংলাদেশের আয়তনে সবথেকে বড় জেলা কোনটা? দেখো আয়তন জনসংখ্যায় বাংলাদেশের বিভিন্ন জেলা আছে। হ্যাঁ, আয়তন ও জনসংখ্যা আমরা যদি বলি বাংলাদেশের আয়তনে ঠিক আছে, বাংলাদেশের আয়তনে সবথেকে বড় জেলা কোনটা? ঠিক আছে, আয়তনে সবথেকে বড় হচ্ছে কোনটা? বড় হচ্ছে তার নাম রাঙামাটি। বড় হচ্ছে কোনটা? রাঙামাটি। হ্যাঁ, রাঙামাটি হচ্ছে আয়তনে সবথেকে বড়। সবথেকে ছোট কোনটা আয়তনে? ছোটর নাম হচ্ছে নারায়ণগঞ্জ। ছোট হচ্ছে নারায়ণগঞ্জ। ওকে, পাশাপাশি এইখানে দেখো, পাশাপাশি আমি যদি বলি জনসংখ্যায়, ওকে, জনসংখ্যায় কোনটা? জনসংখ্যায় কোনটা? জনসংখ্যায় সবথেকে বড় কে?
জনসংখ্যায় বড় যেটা সেটা হচ্ছে তোমার ঢাকা। ঢাকার উপরে, ঢাকার থেকে বেশি কি জনসংখ্যা কোথাও হতে পারে? এই ঢাকার থেকে কি বেশি জনসংখ্যা বাংলাদেশের কোন জায়গায় হতে পারে? একটা শহরে 1.5 কোটির উপরে মানুষ বসবাস করে, এই ঢাকা। আর সব থেকে ছোট যেই মানে জনসংখ্যা সব থেকে ছোটর নাম হচ্ছে বান্দরবান। বান্দর, আমি ছোটবেলায় ভাবতাম কি এখানে মনে হয় বানর থাকে, ঠিক আছে, কিন্তু এটা পরে বুঝলাম যে না, আসলে নামই বান্দরবান। বান্দরবান, ঠিক আছে, বান্দরবান। ওকে, তাহলে এই বান্দরবান হচ্ছে বাংলাদেশ সব থেকে ছোট, আমাদের জনসংখ্যায় সব থেকে জনসংখ্যায় বড় হচ্ছে ঢাকা। আর যদি বলি আয়তনে সব থেকে বড় রাঙ্গামাটি, সব থেকে ছোট হচ্ছে নারায়ণগঞ্জ। এখন কোশ্চেন কি চাইছে? আয়তনে সর্ববৃহৎ জেলা। আয়তনে সর্ববৃহৎ জেলা কোনটা পাইছি হচ্ছে রাঙ্গামাটি। এখন তুমি ভাইয়া বলো রাঙ্গামাটির পূর্ব নাম কি? রাঙ্গামাটির কিন্তু একাধিক পূর্ব নাম আছে, এর মধ্যে এখান থেকে তুমি একটা পেরে যাবে আশা করি পেরে যাবে। এই যে তোমরা অনেকেই উত্তর করে দিয়েছো, রাঙ্গামাটির পূর্ব নাম হচ্ছে হরিকেল। রাঙ্গামাটির পূর্ব নাম কি? রাঙ্গামাটির পূর্ব নাম হচ্ছে হরিকেল। হারিকেন ভাইবো না, হ্যাঁ ভাইবো না। আবার রাঙ্গামাটি বন জঙ্গল বেশি, ওইখান দিয়ে মানুষ মনে হারিকেন নিয়ে যায়, এটা কিন্তু হারিকেন জনপদ না, এটা হচ্ছে হরিকেল জনপদ। ওকে 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 জান্নাতুল ফেরদাউস, এরপর হচ্ছে আনুষা রেজা, এরপর হচ্ছে তপু দেবনাথ, এরপরে হচ্ছে তোমরা মিটন বড়ুয়া আছো, পূর্ণিমা রাত্রি আছো, এরপরে হচ্ছে নাইমুল ইসলাম, স্বাধীন কাদির। ওকে, অনেকেই তোমরা উত্তর করেছো, সবাইকে থ্যাংক ইউ, পরে কোশ্চেন উত্তর দাও, পরে কোশ্চেনটার একটু উত্তর করো ভাইয়া, একটু কষ্ট করে পরে কোশ্চেনটা উত্তর করো। ওকে, 15 নম্বর কোশ্চেন দেখো, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ভারতের মুর্শিদাবাদ অঞ্চল নিয়ে একটি জনপদ গঠিত। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এবং ভারতের মুর্শিদাবাদ, ওকে, একটা জয়েন্ট মানে যৌথ প্রযোজনায় একটা জনপদ আছে, ঠিক আছে, বাংলাদেশের যৌথ প্রযোজনায় একটা জনপদ আছে। সেই জনপদটা আমরা পড়াবো, এখান থেকে বিস্তারিত পড়াবো, এখান থেকে এখন তোমাকে একটু বিস্তারিত পড়াই, ঠিক আছে। এটা তো পাইলাম এই যে বাংলাদেশের দেখো, বাংলাদেশের হচ্ছে রাজশাহী, বাংলাদেশের এইখানটা হচ্ছে রাজশাহী, এখানটা কি? এটা রাজশাহী পাশাপাশি এইদিকে, রাজশাহী পাশাপাশি এইদিকের যে জায়গাটা, রাজশাহী পাশাপাশি, ওকে, এটা লাল কালারই দেই, এটা রাজশাহী পাশাপাশি ভারতের এইখানে একটা রাজ্য আছে, তার নাম হচ্ছে চাপাই, বাংলাদেশের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ এবং ভারতের হচ্ছে মুর্শিদাবাদ। ওকে, ভারতের মুর্শিদাবাদ, এই দুইটা মিলে একটা যে প্রাচীন জনপদ আছে, তার নাম কি? তার নাম হচ্ছে মানে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, ভারতের মুর্শিদাবাদ মিলে হচ্ছে প্রাচীন গৌর জনপদ। ওকে, গৌর জনপদ। ওকে, এই গৌর জনপদ পাশাপাশি এই অঞ্চলটা নিয়ে আমরা একটু আলোচনা করবো, আমরা একটু বড় করি। হ্যাঁ, এই অঞ্চলটা একটু বড় করি, দেখো এই অঞ্চলটা একটু বড় করবো, দেখো এই যে এই অঞ্চলটা যদি আমরা একটু বড় করি, হ্যাঁ, এই যে রাজশাহী, এটা হচ্ছে রাজশাহী। ওকে ওকে, দেখো এই হচ্ছে রাজশাহীতে অনেকগুলা জেলা আছে, এর মধ্যে এই কোনায় যে একটা জেলা, এই জেলাটার নাম কি? এই জেলাটার নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, এই জেলাটার নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। দেখো চাঁপাইনবাবগঞ্জ নিয়ে কিছু একটা কথা বলি, হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জ, ঠিক আছে, এই চাঁপাইনবাবগঞ্জ নিয়ে কিছু কথা বলবো, ঠিক আছে। প্রথম কথা বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা, সর্বপশ্চিমের জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, সর্বপশ্চিমের জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। সেকেন্ড কথা, এই চাঁপাইনবাবগঞ্জ দেখো বাংলাদেশের যদি বলি আম উৎপাদনের শীর্ষ জেলা কোনটা? আম উৎপাদনে, ওকে, আম উৎপাদনে শীর্ষ জেলা কোনটা? আম উৎপাদনের শীর্ষ জেলার নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। ক্লিয়ার? পাশাপাশি এই চাঁপাইনবাবগঞ্জ নিয়ে আরেকটা তথ্য দিই, ইন্টারেস্টিং তথ্য। তুমি জানো আর্সেনিক একটা ভয়াবহ রোগের নাম, এবং আর্সেনিক বাংলাদেশে কিন্তু যতগুলা জেলা আছে, ধর বাংলাদেশে মোট জেলা আছে কয়টা? 64টা, এর মধ্যে 61টা জেলায় আর্সেনিক আছে। এর মধ্যে সর্বপ্রথম আর্সেনিক প্রবেশ করে, আর্সেনিক আক্রান্ত, সর্বপ্রথম আর্সেনিক শনাক্ত করা হয় কোথায়? সর্বপ্রথম আর্সেনিক শনাক্ত হয় হচ্ছে এখানে, সর্বপ্রথম আর্সেনিক শনাক্ত হয় এই চাঁপাইনবাবগঞ্জে। এই চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশের সবথেকে বড় যে নদী, সবথেকে বড় নদীর নাম কি? পদ্মা নদী। ওকে, পদ্মা নদী কিন্তু ঢুকছে, পদ্মা নদী প্রবেশ করেছে এই চাঁপাইনবাবগঞ্জ দিয়ে, ঠিক আছে, চাঁপাইনবাবগঞ্জ দিয়ে। তার মানে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে কিন্তু আমরা অনেক তথ্য জানলাম। এই চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে জেলা, এই জেলার এই যে এখানে সর্বপূর্বের যে উপজেলা আছে, এই উপজেলার নাম হচ্ছে মনাকষা। কি বললাম ভাই? মনাকষা। ওকে, প্রত্যেকটা জিনিস একটু কমেন্টসে লিখবা, দেখবা মনে থাকতেছে, অথবা তুমি অবশ্যই নোট করবা, তার মানে মনাকষা হচ্ছে বাংলাদেশ সর্বপশ্চিমের জায়গা, কিন্তু যদি সর্বপশ্চিমের জেলা বলি সেটা হবে চাঁপাইনবাবগঞ্জ। ক্লিয়ার? এখন দেখো আরেকটা কনসেপ্ট তোমাকে আমি এখান থেকে বুঝাবো, সেটা হচ্ছে কি, এই চাঁপাইনবাবগঞ্জের এইখান দিয়ে একটা নদী এসে ঢুকছে, তার নাম কি? তার নাম হচ্ছে বাংলাদেশে তুমি জানো কি নদী? পদ্মা নদী কিন্তু এখান দিয়ে প্রবেশ করেছে, ঠিক আছে। ওকে, পদ্মা নদী প্রবেশ করলো এই চাঁপাইনবাবগঞ্জ থেকে একটু দূরে, কত?
একটু দূরে সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটা হচ্ছে ভারতের এই মুর্শিদাবাদের এইখানে একটা বাঁধ দেওয়া হয়েছে, এই বাঁধের নাম কি? বাঁধের নাম হচ্ছে ফারাক্কা বাঁধ। কি পাইলাম? ফারাক্কা বাঁধ পাইলাম। ফারাক্কা বাঁধ তাহলে কোথায় অবস্থিত? ফারাক্কা বাঁধ হচ্ছে বাংলাদেশ থেকে কত কিলোমিটার? 11 মাইল অথবা এটাকে আমরা বলবো 16.5 কিমি। 16.5 কিমি দূরে যে বাংলাদেশে একটা তোমার হচ্ছে কি আছে? বাঁধ আছে। সেই বাঁধের নাম হচ্ছে ফারাক্কা বাঁধ। ওকে, ফারাক্কা ব্যারেজ। এই ফারাক্কা ব্যারেজ হচ্ছে বাংলাদেশের জন্য একটা প্রাণঘাতী ব্যারেজ। কেন? কারণ এই বাঁধের এইখান দিয়ে যে পানি আসে, এই পানিগুলা ধরো এই বর্ষার সময় ভারত এই বাঁধের পানি ছেড়ে দেয়। ভারত যখন এই বাঁধের পানি ছেড়ে দেয়, এই দিকের যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো তলিয়ে যায়। এই দিকের যে জায়গাগুলো আছে সেগুলো কি হয় ভাই? সেগুলো একদম তলিয়ে যায়। আর পাশাপাশি তারা গরমের সময় যখন আমাদের আসলে পানি লাগবে তখন তারা এই বাঁধটাকে লক করে দেয় এবং বাংলাদেশের এই অঞ্চলগুলো শুকায় যায়। তার মানে বাংলাদেশের জন্য একটা মরণ বাঁধ কোনটা? বাংলাদেশের জন্য মরণ বাঁধ হচ্ছে ফারাক্কা বাঁধ। ঠিক আছে, বাংলার দুঃখ বলা হয় ফারাক্কা বাঁধকে। এখন আসি কনসেপ্ট, এই ফারাক্কা দিবস কবে? ফারাক্কা দিবস হচ্ছে দেখো, এই ফারাক্কা বাঁধটা 1975 সালে ফারাক্কা বাঁধের উদ্বোধন করা হয়। ঠিক তার পরের বছর 1976 সালের আমাদের মে মাসে কি করা হয়? 1976 সালের মে মাসে ফারাক্কার বিরুদ্ধে গিয়ে, মানে ফারাক্কার এই বাঁধের বিরুদ্ধে একটা লং মার্চ হয়, বিশাল একটা লং মার্চ। সেখানে তুমি জানো বাংলাদেশের অন্যতম বৃহত্তম একজন তোমার হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব, তার নাম হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি কিন্তু সেই সময় প্রায় 90 বছর বয়সে এইখান থেকে প্রায় 30 কিলোমিটার পথ হাঁটে। 30 কিলোমিটার পথ পায়ে হাঁটে 90 বছর বয়সী একজন নেতা। তাকে বলা হয় মুসলিম মানুষের নেতা। তিনি হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ঠিক আছে, ওকে। এখন আমরা আলোচনা করতেছিলাম বেসিক্যালি একটা জনপদ নিয়ে। সেই জনপদের নাম কি? ওকে, সেই জনপদের নামটা আমরা একটু দেখবো। ওকে, সেই জনপদের নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের এইখানে, তার নাম হচ্ছে গৌড় জনপদ। ওকে, যে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এবং ভারতের হচ্ছে মুর্শিদাবাদ। ওকে, তাহলে মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদ এবং বাংলাদেশের কি চাঁপাইনবাবগঞ্জ, এই দুইটা জেলা মিলে, এই দুইটা চাঁপাইনবাবগঞ্জ, এই দুইটা জেলা মিলে যেই আমাদের প্রাচীন একটা তোমার হচ্ছে জনপদ, তার নাম হচ্ছে গৌড় জনপদ। ওকে, এই গৌড় জনপদ ইতিহাসে একটা বংশ ছিল। তার নাম হচ্ছে গৌড় বংশ। জানো এই গৌড় জনপদের রাজধানী কি? গৌড় জনপদের রাজধানী হচ্ছে, দেখো রাজধানীটা একটু বলে দেই তোমাকে যেন তুমি পারো। রাজধানী, ঠিক আছে, রাজধানী হচ্ছে, রাজধানীর নাম হচ্ছে কর্ণ সুবর্ণ। দেখো এখান থেকে আমি একটু এদিকে লিখি কর্ণ সুবর্ণ হচ্ছে এই গৌড় জনপদের রাজধানী। এই গৌড় জনপদে একজন রাজা ছিল। এই গৌড় জনপদের যে রাজার নাম কি? রাজার নাম হচ্ছে শশাঙ্ক। রাজা শশাঙ্ক ছিল এই গৌড় জনপদের রাজা। ঠিক আছে, গৌড় জনপদের রাজা। এই রাজা শশাঙ্ককে বলা হয় বাংলাদেশের প্রথম স্বাধীন রাজা, যে পুরো বাংলাকে এক করে পরবর্তীতে শাসন করে। ওকে, একসাথে কিন্তু অনেক তথ্যগুলো আমরা দেখে ফেলতেছি, অনেক তথ্য। ওকে ভাই, কিভাবে অনলাইন কোর্সে ভর্তি হওয়া যাবে জয়কলিতে? জয়কলি আলাদা করে তো তোমাদের কোনো কোর্স দেয় না। একটাই কথা, তোমরা হচ্ছে আমাদের এই যে জয়কলির যে বইটা আছে, এই জয়কলির বইটা যদি একটু ভালো করে পড়ো, তাহলেই তোমাদের জন্য আমাদের এই ক্লাস নেওয়ার সার্থকতা। পাশাপাশি ধরো আমরা তো বই বাজারে, তুমি জানো বাংলাদেশের সব থেকে বড় অন্যতম সেটা একটা মানে বড় প্ল্যাটফর্ম হচ্ছে এই জয়কলি প্রকাশনী। এই জয়কলি প্রকাশনী তোমাদের জন্য যে জিকে বইটা এনেছে, প্রতি বছর বাংলাদেশ থেকে রেকর্ড সংখ্যক কমন পড়ে এই জিকে বই থেকে। কতগুলা ভাই? গত বছরে এই জিকে বই থেকে 30টা কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমন পড়েছিল এই বই থেকে। আমি গত বছর এখান থেকে মাত্র 7টা ক্লাস নিয়েছিলাম, সেই 7টা ক্লাস থেকে 23টা কোশ্চেন কমন পড়ছিল। কেন? কারণ আমরা বুঝি কোন জায়গা থেকে কোশ্চেন হতে পারে, কিভাবে কোশ্চেন হতে পারে। ওকে, সুতরাং তোমাদের জন্য এত সুন্দর ক্লাসগুলো দিচ্ছে জয়কলি। তো জয়কলির প্রতি কৃতজ্ঞতা থেকে হলেও ক্লাসটি তুমি একটু শেয়ার করে ভাইকে একটু ডান লেখো। ওকে, টাইমলাইন একটু শেয়ার করে দাও। ওকে, ঠিক আছে। ওকে, আমরা একটু দেখলাম হচ্ছে, তার মানে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ভারতের মুর্শিদাবাদ নিয়ে গঠিত যে জনপদ, তার নাম কি বললাম? তার নাম পড়েছে গৌড় জনপদ। ওকে, দেখো আমরা কি বললাম? বাংলাদেশের প্রাচীন নগর কর্ণ সুবর্ণের অবস্থান কোথায় ছিল? এইটা তোমরা পারার কথা। যদি এতক্ষণ ক্লাস মনোযোগ দিয়ে করো তাহলে এটা অবশ্যই পারবে। এই কোশ্চেনটার উত্তর করো। ওকে, এই কোশ্চেনটার উত্তরটা একটু দেখতে চাই। ওকে, ঠিক আছে, একটু দেখতে চাই, একটু কমেন্টস করো। এই কোশ্চেনটার উত্তর কি হবে?
কোশ্চেনটার উত্তর কি হবে? 16 16 16 16 16 বলছে বাংলাদেশের নগর কর্ণ সুবর্ণের অবস্থান ছিল কোথায়? কর্ণ সুবর্ণের অবস্থান কোথায় ছিল? এই যে আনুষা রেজা, তুমি একটু ভালো করে উত্তর করো, একটু ভালো করে, এতক্ষণ লেকচার শুনে ভালো করে উত্তর করার চেষ্টা করো, নোটগুলা দেখো যে কি নোট করেছিলা, কি নোট করেছিলে, একটু ভালো করে দেখো। 16 উত্তর কি হবে? 16 উত্তর কি হবে? ওকে 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 ওই যে জান্নাতুল ফেরদৌস বলেছিল 16 মে ফারাক্কা দিবস। হ্যাঁ, ফারাক্কা দিবস হচ্ছে 16 মে, কারণ 16 মে হচ্ছে সেই লং মার্চ পরিচালনা করে। ওকে 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 আমাদের এটার উত্তর হবে কি বললাম একটু আগে, এইখান থেকে তো বললাম আমাদের, দেখো আমাদের কোন জনপদের কথা বলছে? গৌর জনপদ। হ্যাঁ, কর্ণ সুবর্ণ। দেখো কর্ণ সুবর্ণ আমরা কি বলেছি? রাজধানী। এই কর্ণ সুবর্ণ রাজধানী কার রাজধানী? গৌর জনপদের রাজধানী, গৌর জনপদের রাজধানী। তার মানে গৌর জনপদ কোথায় কোথায় ছিল? মুর্শিদাবাদ ছিল, চাঁপাইনবাবগঞ্জে ছিল। তার মানে এইখান থেকে তো তুমি একটা কোশ্চেন উত্তর করতেই পারো, বাংলার প্রাচীন নগর কর্ণ সুবর্ণের অবস্থান কোথায় ছিল? হয় এটা তোমার হবে, হয় এটা কি, হয় এটা চাপাই হবে, হয় এটা চাপাই হবে, অথবা অথবা এটা কি হবে? এটা হবে হচ্ছে তোমার ভারতের মুর্শিদাবাদ। এই ভারতের মুর্শিদাবাদেই তুমি জানো, মুর্শিদাবাদেই জানো ইতিহাসের বাংলার শেষ স্বাধীন নবাব, তার নাম নবাব সিরাজউদ্দৌলা, তার রাজধানী ছিল এই ভারতের মুর্শিদাবাদ। ঠিক আছে, ওকে, তার মানে এটার উত্তর হবে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ। ঠিক আছে, ওকে 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 পরে কোশ্চেন। এই যে দেখছো, এই এই ম্যাপটা একটু ভালো করে দেখো, এই ম্যাপটা একটু ভালো করে দেখো। তুমি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি একটু বড় করি। এই যে যে জায়গাটা দেখো, বাংলাদেশের প্রাচীন জনপদ, কোন জনপদের অবস্থানটা কোথায়? এই এতক্ষণ যা বললাম প্রত্যেকটা জিনিস এখানে ম্যাপ ধরে ধরে বলছে। দেখছো বরেন্দ্র হচ্ছে এই যে অঞ্চলটা, এরপরে পুন্ড হচ্ছে এই অঞ্চলটা, দেখছো কোন 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 অঞ্চল, পুরোটা জিনিস ভাইরা দিয়ে দিয়েছে। এরপর হচ্ছে গৌর হচ্ছে মালদহ, এরপরে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, চাঁপাইনবাবগঞ্জ। এইখানে একটা জনপদ আছে, তার নাম হচ্ছে রারো জনপদ। গৌরের নিচে একটা জনপদ, তার নাম রারো জনপদ। এই বরিশাল, প্রাচীন বরিশালকে বলা হয় চন্দ্রদ্বীপ। মানে বরিশাল, আমাদের এই বৃহত্তর বরিশাল নিয়ে একটা জনপদ ছিল, তার নাম চন্দ্রদ্বীপ জনপদ, তার নাম ছিল চন্দ্রদ্বীপ। এই জন্য বরিশালের পূর্ব নাম বলা হয় চন্দ্রদ্বীপকে। বরিশালের পূর্ব নাম কি? বরিশালের পূর্ব নাম চন্দ্রদ্বীপ। এই বরিশাল সম্পর্কে একটু বলি। বরিশালকে বলা হয় বাংলাদেশের শস্য ভান্ডার, অথবা বাংলার ভেনিস বলা হয় কিন্তু এই বরিশালকে। এবং বরিশাল হচ্ছে বাংলাদেশের এমন একটা বিভাগ, যেই বিভাগে আমরা জানি বিভাগের জনসংখ্যা অনুযায়ী সব থেকে ছোট বিভাগ হচ্ছে বরিশাল। আর সমতল আছে এদিকে, সমতলটা আমরা বলেছিলাম কুমিল্লা, নোয়াখালী অঞ্চল, হরিকেল বলেছিলাম সিলেট, চট্টগ্রাম, কামরূপ আছে যে আসামের একটা অঞ্চল নিয়ে কামরূপ। ঠিক আছে, আর এই বঙ্গ হচ্ছে বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী অঞ্চল নিয়ে এই বিস্তারিত যে জনপদ, তার নাম হচ্ছে বঙ্গ জনপদ। ওকে 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 এটা আশা করি তুমি বুঝতে পারছো। তুমি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যেন এটা তোমার বুঝতে কোনো অসুবিধা না হয়, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে আমরা বাঙালি জাতির উদ্ভবে চলে যাব, এটা ক্লিয়ার তোমাদের? এ পর্যন্ত ক্লিয়ার? কে কে ক্লাস শেয়ার করছো একটু কমেন্টস করে জানাও যে ভাই ক্লাস শেয়ার করেছিলাম। ওকে 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 আচ্ছা ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন। ঠিক আছে, ওকে 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 একজন বলছো, তোমাদের কমেন্টস গুলো দেখলে খুব মাঝে মাঝে মনে হয় কি আসলে অফলাইন ক্লাস করতেছি নাকি অনলাইন ক্লাস করতেছি। মানে তোমরা এত বেশি ইন্টারেক্টিভ থাকো, প্রত্যেকটা কথা আমি বলি, প্রত্যেকটা কথা তোমরা মানে জবাব দেওয়া হচ্ছে কমেন্টস এর মাধ্যমে। এই জিনিসটা খুবই ভালো লাগে। আমরা যখন অফলাইন ক্লাস নিতে যাই, ধরো আমাদের এই অ্যাডমিশন সময়ে প্রত্যেকদিনই অ্যাডমিশনের সময় প্রত্যেকদিন কোনো না কোনো জেলায় ক্লাস থাকে। সো যখন অফলাইনে ক্লাস নিতে যাই, তখন ক্লাসে ধরো এক একটা ক্লাসে 200, 250, 300 পোলাপাইন থাকে। সো এদের সাথে ইন্টারেক্টিভের যে ব্যাপারটা, এটা হয়। আর এই অনলাইন ক্লাস নিয়ে একটা মজার কনসেপ্ট কি, ধরো এই অফলাইন ক্লাসে আমি যদি আজকে রংপুর যাই, তো আমাকে রংপুর অঞ্চলের মানুষই চিনলো, বা রংপুর অঞ্চলের মানুষের সাথে আমি যোগাযোগ করতে পারলাম। কিন্তু অনলাইন হলে সেটা কিন্তু বাংলাদেশে ব্যাপক হারে কিন্তু এটা করা যায়। আর পাশাপাশি তোমরা যারা কোর্স নিয়ে চিন্তিত, তোমাদের জন্য বলতে পারি আমাদের এই গন্তব্য, আমাদের হচ্ছে এই যে জয়কলি জিকের যে বইটা আছে, এই জয়কলি জিকের বইটা তুমি কিনে আমাদের হচ্ছে প্রতিদিন আমাদের লাইভ ক্লাসগুলো করো, ইনশাল্লাহ তোমার এই অ্যাডমিশন জার্নিতে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। এবং পাশাপাশি এটা নিয়ে একটা কথা আবারও বলে রাখতেছি, এখানে হচ্ছে গত বছর 30 কমন ছিল। ঠিক আছে, ওকে 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 17 নম্বর কোশ্চেনের উত্তর জানতে চাই। সমগ্র বাঙালি জনগোষ্ঠী কত ভাগে বিভক্ত? মানে এই সমগ্র বাংলা যে জাতিটা আছে, এই জাতিটাকে কয় ভাগে ভাগ করা যায়? জাতিটাকে কত ভাগে ভাগ করা হয়েছে? সমগ্র বাঙালি জাতিকে কত ভাগে ভাগ করা হয়েছে? ওকে 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 ক্লিয়ার বলেছো আমাদের জান্নাতুল ফেরদাউস, শীতল স্রোত। ওকে, একটা কনসেপ্ট তোমাকে আমি বলি, মানে অনেক সময় তুমি ভাববা যে হোয়াই শুড ইউ নিড
দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, আদারওয়াইজ এ পাবলিক ইউনিভার্সিটি। দেখো বাংলাদেশে তুমি যেহেতু তোমার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছো, তোমার জন্য এখন সামনে যদি তুমি তোমার হায়ার স্টাডিজ করতে যাও, তোমার জন্য পথ খোলা আছে 4টা। কয়টা পথ? 4টা পথ। এক নম্বর হচ্ছে হয় তোমাকে পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে হবে, আদারওয়াইজ তোমাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে হবে, আদারওয়াইজ তোমাকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তে হবে, অথবা ওপেন ইউনিভার্সিটি। এখন আমার কথা হচ্ছে তুমি যেইখানেই ভর্তি হতে যাও, তোমাকে কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে। ধরো তুমি যদি একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাও, তাও কিন্তু তোমাকে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে। তোমাকে কিন্তু এই সাধারণ জ্ঞান পড়তেই হবে, সেটা তুমি হও আর্টস, হও কমার্স, হও সায়েন্স। ন্যাশনাল ইউনিভার্সিটি সবকিছুর জন্য কিন্তু সাধারণ জ্ঞান পড়তে হয়। তার মানে এখন থেকে তুমি যদি সাধারণ জ্ঞান বইটা কিনে নিয়মিত পড়তে থাকো, তাহলে কিন্তু তোমার জন্য এখন থেকে একটা প্লাস পয়েন্ট। এবং একটা জিনিস মাথায় রাখবা যে ভাইয়া আমার অ্যাডমিশন প্রস্তুতি আরো বেশি স্ট্রং কেমনে হবে, আমি পর্যাপ্ত পরিমাণ পড়বো, পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করব। আর হচ্ছে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট হচ্ছে স্মার্টলি পড়া। ওকে, স্মার্টলি পড়া মানে কি? স্মার্টলি, ওকে, সবসময় আমি বাচ্চাদেরকে বলি স্মার্টলি পড়ো। স্মার্টলি বলতে ধরো কোশ্চেন ব্যাংকটা নাও। ধরো ঢাকা ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দিবা ডিইউতে, ওকে ফাইন, তুমি ডিইউ এর কোশ্চেন ব্যাংক নাও। তুমি গত কয়েক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আইছে, তুমি এই জিনিসগুলো একটু ভালো করে দেখো। তুমি দেখবা এই সাধারণ জ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব সম্ভবত 25 থেকে 30টা টপিক থেকে এই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো হয়ে থাকে। এর মধ্যে ধরো একটা টপিক আছে তোমার ব্যক্তি, মানে তুমি যদি 10-15টা ব্যক্তি সম্পর্কে একটু ভালো আইডিয়া রাখো, একটা কোশ্চেন কমন পাবা। তুমি যদি 30-40টা উক্তি সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে পারো, তুমি একটা কোশ্চেন কমন পাবা। তুমি যদি 20-30টা বই সব ভালো করে মুখস্থ করতে পারো, তাহলে কিন্তু তুমি একটা কোশ্চেন কমন পাবা। এই যে ধরো শর্ট যে টপিকগুলা, ধরো তুমি যদি বাংলাদেশের উপজাতি নিয়ে পড়ো, তুমি একটা কোশ্চেন কমন পাবা। তার মানে তোমাকে বুঝতে হবে কোন কোন জায়গা থেকে তুমি কোশ্চেন কমন পাচ্ছ। ওই জায়গাগুলো যদি ভালো করে ফোকাস করো, তাহলেই দেখবা তোমার আলটিমেট যে সাকসেস, সেই সাকসেসটা আসতেছে। আদারওয়াইজ দেখবা আস্তে আস্তে তুমি হতাশা পড়ে যাচ্ছ। ধরো তোমাকে আমি বুঝাই, এই সাধারণ জ্ঞানে পৃথিবীতে দেশ আছে 195টা, ওকে ফাইন। তুমি 195টা স্বাধীন দেশের নাম মুখস্থ করতে গেলে একদম মাথা ভেমরি ধরে যাবে। তুমি 195টা দেশের নাম, রাজধানী, এরপরে মুদ্রা, এরপর উপনিবেশ, এইগুলা মুখস্থ করতে যাবা কেন? তোমার তো এইগুলো আসে না। তার মানে তোমাকে বুঝতে হবে যে এই কোশ্চেনগুলো তোমার আসে, ওই কোশ্চেনগুলো বারবার পড়তে হবে। এটাকে বলে স্মার্টলি পড়া। যা ইম্পর্টেন্ট, যা মোস্ট ইম্পর্টেন্ট, তা তোমাকে ভালো করে পড়তে হবে, সব থেকে বেশি পড়তে হবে। যা ইম্পর্টেন্ট তা তোমাকে মানে পড়তে হবে, যা লেস ইম্পর্টেন্ট তা তুমি মাঝে মাঝে পড়বা। আর যা ইম্পর্টেন্ট না, মানে আসে না, ওইগুলা পড়ে তোমার কোনো লাভ নাই। এত ভাউতাবাজি দিয়ে কোনো লাভ নাই। তোমার অ্যাডমিশনের সময় কম, মাত্র 4 মাসে তোমাকে অনেক বড় একটা সিলেবাস কমপ্লিট করতে হবে। সুতরাং এখন থেকে স্মার্টলি পড়ো, স্মার্ট একটা গাইডলাইনের সাথে পড়ো। দেখবা ইনশাআল্লাহ তোমার অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে তোমার ভবিষ্যৎ অনেক ভালো কিছু হবে। ওকে ভাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য জয়কুলের ক্লাস হবে। আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির এই যে ক্লাসগুলো করতে থাকো, এটাই তো বেসিক ক্লাসগুলো করো, সবগুলো ইউনিভার্সিটি কভার হয়ে যাবে। ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে। পরে দেখো, সমগ্র বাঙালি জনগোষ্ঠী কত ভাগে বিভক্ত? আমি কি বললাম? সমগ্র বাঙালি জনগোষ্ঠী বেসিক্যালি 2 ভাগে বিভক্ত। কত? 2 ভাগ। এখন তুমি বলবে ভাই কি? একটা হচ্ছে আর্য, আর একটা হচ্ছে অনার্য। ঠিক আছে, একটা হচ্ছে আর্য আর একটা হচ্ছে অনার্য। হ্যাঁ, এই আর্য যেই জাতিগোষ্ঠী, তুমি সারা জীবন আর্য শুনছো, ঠিক আছে, আর্য বা আর্য অথবা আরিয়ান যে জনগোষ্ঠী, সেটা সম্পর্কে তুমি সারা জীবন শুনে আসছো। ঠিক আছে, এই আর্য হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে, তোমার হচ্ছে প্রায় খ্রিস্টপূর্ব 1500 থেকে 1800 মানে সালের সময়ের দিকে, যে বাংলায় বা এই অঞ্চলে যে জনগোষ্ঠীটা আসছিল, তাকে বলা হয় আর্য জনগোষ্ঠী। আর তার আগে বাংলায় যে জনগোষ্ঠী ছিল, তাকে বলা হয় অনার্য। এই অনার্যের মধ্যে ধরো আছে দ্রাবিড়, ধরো আছে তোমার আরো আনুষঙ্গিক যেই জনগোষ্ঠীগুলো আছে, সেই সবগুলা পরে অনার্যের মধ্যে। কিন্তু আর্য হচ্ছে, যখন এই আর্য যখন আসলো, তখন দেখবা যে বাঙালিরা ওই আর্যর মধ্যেই পড়ে। আর্য যতদিন পর্যন্ত না আসছে, মানে আর্যের আগের যে জনসংখ্যাটা, সেটা হচ্ছে অনার্য। কারণ বাঙালি জাতিগোষ্ঠীকে কত ভাগে মূলত বিভক্ত করা যায়? এটা হচ্ছে 2 ভাগ। একটা হচ্ছে আর্য, আর একটা কি? আর একটা হচ্ছে অনার্য। ঠিক আছে, আর্য হচ্ছে অনার্য। আশা করি ক্লিয়ার। এরপরে কোশ্চেন, সমগ্র বাঙালি। ওকে, এরপরে কোশ্চেন দেখো, 18 নম্বর কোশ্চেন। আমরা কি বললাম? আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? তোমরা যেমন এক একটা ধর্মগ্রন্থের এক এক ধরনের নাম আছে, ওকে, এই আর্যদের একটা ধর্মগ্রন্থ আছে, সেই ধর্মগ্রন্থের নাম কি? ঠিক আছে, ওকে। দেখো, মহাভারত হচ্ছে হিন্দু ধর্মের একটা বিখ্যাত গ্রন্থ। মহাভারত, হ্যাঁ, মহাভারত হচ্ছে হিন্দু ধর্মের একটা বিখ্যাত গ্রন্থ। রামায়ণ হচ্ছে রামকে নিয়ে হচ্ছে বিস্তারিত, রাম, সীতা,
সীতা, এরপর হচ্ছে তোমার হচ্ছে রাক্ষস রাবণ, ঠিক আছে, এরপর হচ্ছে লক্ষণ, এই সবাইকে নিয়ে ওই যে মেঘনাদ বধ কাব্য আছে না, এগুলা তোমরা মেঘনাদ বধ কাব্য কোত্থেকে আসছে, এই রামায়ণের পরবর্তীতে সেগুলো আসছে। তার মানে তোমার হচ্ছে এই যে তোমার রাম লক্ষণ সীতা, এরপরে তোমার ওই অপরপক্ষে রাক্ষস কুলের ছিল হচ্ছে তোমার রাবণ, এরপরে আরো যারা ছিল, হ্যাঁ, মেঘনাদ, এরপর হচ্ছে তোমার বিভীষণ। সো এই যে এদের যে ঘটনা, এই ঘটনাকে বলা হয়েছে রামায়ণ। আর গীতা কি? গীতা হচ্ছে মানে হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ একটা হচ্ছে তোমার ধর্মগ্রন্থের নাম হচ্ছে গীতা। কিন্তু তোমরা সারা জীবনে এই বেদের নাম শুনছো, বেদ। অনেক সময় আমরা বলি না যে তুমি যা বলবা সেটা কি আমরা বেদ বাক্য হিসেবে মেনে নিব কিনা। সেই বেদ কোনটা? সেই বেদ হচ্ছে এই আর্যদের ধর্মগ্রন্থ। তার মানে আর্যদের ধর্মগ্রন্থ কোনটা? আর্যদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ভাইয়া? ভালো করে শোনো, আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? আর্যদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ, 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 ঠিক আছে, বেদ। ওকে 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 ঠিক আছে। ওকে, এটার কোশ্চেনের উত্তর হলো বেদ। হ্যাঁ, এর পরের কোশ্চেনের উত্তরটা একটু দেখবো। দেখো, আমাদের বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোথায়? এই যে দেখছো বঙ্গ, সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোথায়? সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোথায়? ঠিক আছে, এইটা নিয়ে কিন্তু একটা মানে একটা কনফিউশন সবার মধ্যে সবসময় থাকেই যায় যে বঙ্গ নাম দেখো দুইটা নাম নিয়ে, এখানে দুইটা নাম নিয়ে তুমি একটা কনফিউশন পাবা। একটা হচ্ছে বঙ্গ, একটা হচ্ছে বঙ্গ, আর একটা হচ্ছে বাংলা। একটা হচ্ছে বঙ্গ আর একটা হচ্ছে বাংলা, ঠিক আছে। সর্বপ্রথম বঙ্গ পাওয়া যায় কোথায়, সর্বপ্রথম বাংলা পাওয়া যায় কোথায়, এটা তুমি একটু ভালো করে শিখে যাবে। জাস্ট একটা মিনিট ওয়েট করো। দেখো, এখানে একটা আছে চর্যাপদ। এই চর্যাপদকে বলা হয়, চর্যাপদকে কি বলা হয়? চর্যাপদকে বলা হচ্ছে বাংলার, ঠিক আছে, বাংলা সাহিত্যের, ওকে, বাংলা সাহিত্যের আদি নিদর্শন। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটা? বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে এই চর্যাপদ। এই চর্যাপদে কি আছে? চর্যাপদে চর্যা মানে কি? এই চর্যাপদে হচ্ছে বেসিক্যালি বৌদ্ধ ধর্ম যখন ছিল পাল সাম্রাজ্যের সময়, সেই পাল সাম্রাজ্যের সময় যে বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রায় 400 বছর শাসন করে, তারা হচ্ছে এই যে চর্যাপদটা আবিষ্কার করে। মানে তারা হচ্ছে চর্যাপদটা লিখে, কারণ বৌদ্ধ ধর্মের গান বা বৌদ্ধ ধর্মের যে গান বা দোহা, এইগুলো নিয়ে লিখে হচ্ছে একটা মানে বইয়ের মতো। সেই বইটাকে আমরা বর্তমানে বলি চর্যাপদ। আর এইখানে ডি নাম্বার যেটা দেখতে পাচ্ছ, ওই তোরেও আরণ্যক গ্রন্থ, এই গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়। ওকে, সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়। বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোথায়? সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় হচ্ছে এই যে আমাদের ঐতরেয় আরণ্যক গ্রন্থ, ঐতরেয় আরণ্যক গ্রন্থে, ঠিক আছে। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। ওকে, ঐতরেয় আরণ্যক গ্রন্থ। ওকে 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 ঠিক আছে। পরের কোশ্চেনটা একটু দেখো। এই কোশ্চেনটার উত্তর কি হবে? ঠিক আছে, এই কোশ্চেনটা একটু উত্তর করার চেষ্টা করো। এটা যারা পারবা তারা আসলে লিজেন্ড, আসলে ব্রিলিয়ান্ট, আল্ট্রা ব্রিলিয়ান্ট, ঠিক আছে। দেখো, একটু ভালো করে দেখো, আমাদের এই যে জয়কলির যে বই আছে, জয়কলি জিকে থেকে আমরা কি করতেছি? এই ক্লাসগুলো বিস্তারিত নিচ্ছি, ঠিক আছে। এবং একটা কনসেপ্ট তোমাকে আমি একটু বোঝাই, যে ধরো কয়েকদিন পরে ভার্সিটি অ্যাডমিশনে যাওয়া, ভাই নিজের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পর্যায় বা সবথেকে গুরুত্বপূর্ণ ফেজ হচ্ছে এই ভার্সিটি অ্যাডমিশন। তোমার লাইফে তোমার আইডেন্টিটি কোথায় যাবে, তুমি লাইফে কি করবা, তোমার লাইফের ভবিষ্যৎ কি হবে, অনেক কিছুই নির্ধারণ করে দিবে এই ভার্সিটি অ্যাডমিশন। সুতরাং এটাকে টেক ইট সিরিয়াসলি এন্ড স্ট্রাগল ইট ফর দ্য, মানে তোমার যতটুকু তোমার পক্ষে সম্ভব, একদম তোমার লাইফের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো। ইনশাআল্লাহ তুমি পারবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অনেক বেশি কষ্ট তা না, জাস্ট তোমাকে একটু সুন্দর গাইডলাইন অনুযায়ী গুছিয়ে পড়তে হবে। সুতরাং সেই গুছিয়ে পড়ার কনসেপ্টটা একটু মাথায় আনো, পাশাপাশি স্মার্টলি যতটুকু লাগবে ততটুকু একটু ভালো করে পড়ো। এরপরে যদি সময় পাও এক্সট্রা তুমি পড়ো, সমস্যা নেই, ঠিক আছে। এই জন্যই তোমাকে আমি বলি, যেহেতু জয়কলি থেকে প্রতি বছর, ইভেন গত বছরও 30টাই কমন পড়েছে, সুতরাং এই বছরও ইনশাআল্লাহ 30টাই কমন পড়বে। এবং প্রতি বছর এই ধরনের কমনই আমরা দিয়ে থাকি, বাংলাদেশের সর্বোচ্চ কমনের রেকর্ড আমরাই কিন্তু দিয়ে থাকি। সুতরাং একটু মাথায় রাখবা যে তোমার পড়ার টেবিলে যেন অন্ততপক্ষে এই জয়কলির জিকে বইটা থাকে। আর একটা বই নিয়ে একটা বিখ্যাত মানে লাইন আছে, সেটা হচ্ছে বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না, ঠিক আছে। তুমি এই বই থেকে একটা ওয়ার্ড যদি জানো, সেই একটা ওয়ার্ড ইনশাআল্লাহ ভার্সিটিতে অ্যাডমিশনে আসার মতো, কারণ প্রত্যেকটা বই সেইভাবেই তৈরি করা আছে। ওকে, দেখো, দেশ হিসেবে বাংলা, আগে বললাম শুধু বঙ্গ বলেছিলাম, কিন্তু যদি আমি বলি দেশ হিসেবে বাংলা, এই দেশ হিসেবে বাংলাটা কবে আসে? দেশ হিসেবে বাংলাটা আসে একটা সময়ে, একটা হচ্ছে তোমার হচ্ছে মুঘল সাম্রাজ্যের সময়। মুঘল
ওকে মুঘল ওকে। এই মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাটের নাম কি? মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সম্রাট আকবর। ওকে, সম্রাট আকবর। এই আকবরের সময় এই আকবরকে নিয়ে একটা বই লেখা হয়, তার নাম হচ্ছে আকবরনামা। আকবরকে নিয়ে একটা বই লেখা হয় কি, তার নাম হচ্ছে আকবরনামা। এই আকবরনামার খণ্ড ছিল 3টা। কয়টা খণ্ড? 3টা খণ্ডে। আকবরনামা ছিল 3টা খণ্ডে, তার মধ্যে একটা খণ্ডের নাম হচ্ছে আইনি আকবরী। তার মানে আইনি আকবরী কিন্তু আসলে একটা পূর্ণাঙ্গ গ্রন্থ না, এটা হচ্ছে এই আকবরনামার একটা অংশ। আকবরনামার থার্ড যেই তোমার হচ্ছে পার্ট, তাকে বলা হচ্ছে আইনি আকবর। এই বইটা লিখে হচ্ছে আবুল ফজল। লিখে কে? ওকে, লিখে হচ্ছে আবুল ফজল। ওকে, আবুল ফজল। আমরা জানি এই আকবর কিন্তু একটা ধর্মের প্রবর্তন করে দ্বীন-ই ইলাহি নামে। হ্যাঁ, দ্বীন-ই ইলাহি নামে। যাই হোক, এই আবুল ফজল হচ্ছে আকবরনামা গ্রন্থের রচয়িতা। ঠিক আছে, ওকে ওকে ওকে। এবং এই সম্রাট আকবরের সময়ে তোমার হচ্ছে 9 জন বিখ্যাত মানুষ ছিল। এর মধ্যে একজন ছিল বীরবল, একজন ছিল টোডরমল, ঠিক আছে, একজন ছিল এই যে আবুল ফজল। এই 9 জন বিখ্যাত ব্যক্তিকে বলা হয়েছে নবরত্ন। সেই নবরত্ন ছিল কার দরবারে? এই সম্রাট আকবরের দরবারে। ওকে ওকে। এবং এই যে আইনি আকবর গ্রন্থ, সেই আইনি আকবর গ্রন্থেই প্রথম দেশ হিসেবে বাংলা নামের উল্লেখ পাওয়া যায়। ওকে 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 ওকে। তাহলে তোমরা একটু কমেন্টস করো আজকে যে ক্লাসটা হইলো, এই ক্লাসটা পুরোপুরি বুঝেছো কিনা, বা ক্লাস নিয়ে তোমার কোনো কোশ্চেন আছে কিনা, সেটা একটু বলো। ওকে ওকে, ক্লাস নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ভাইকে একটু জানাও, কোশ্চেন সলভ করে দেবো। পাশাপাশি তোমার যে কোনো ধরনের জিকে রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন থাকলে একটু ভাইকে জানাইতে পারো, সমস্যা নেই। ওকে ওকে। এবং লাস্ট একটা কোশ্চেন, অ্যাজ এ বড় ভাই, অ্যাজ এ টিচার, অ্যাজ এ মেন্টর, আমি তোমাকে সাজেস্ট করতে পারি, যদি বই একটা কিনতে চাও, অবশ্যই তুমি জয়কলি জিকে বইটাই তোমার জন্য সর্বোচ্চ ভালো হবে। কারণ এই বইটা আমি লিখেছি, আমি জানি এই বইতে সর্বোচ্চ পরিমাণ কমন কেন আসবে, কারণ এই বইটা যথেষ্ট অ্যানালাইসিস করে দেওয়া আছে। ওকে 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 ওকে, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ওকে, কারো কোনো কোশ্চেন, যে কোনো কোশ্চেন, ঠিক আছে। একজন বলছো ভাইয়া কোশ্চেন কিভাবে করবো, দেখো এমডি দিদার হোসেন থেকে একটা কমেন্টস করে দিয়েছি, একটা আইডি, এমডি দিদার হোসেন একটা আইডি থেকে হ্যালো এভরিওয়ান লিখে একটা কমেন্টস করে দিয়েছি। যদি তোমার কোনো কোশ্চেন থাকে, তোমার কোনো মানে ক্লাস আমরা এখন শেষ করব, যদি তোমার স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে তাহলে তুমি এখন করতে পারো, অথবা আইডিতে গিয়ে করতে পারো। ওকে, সাব্বির আহমেদ জিতু, ভাইয়া জয়কলি বইটার প্রাইস কত? ওকে ভাই, জয়কলি বইয়ের প্রাইস কত রাখছেন এই বছর? ওকে, তোমাদের বইয়ের প্রাইস সহ বিস্তারিত, তুমি আমাদের বই সম্পর্কে বিস্তারিত সবকিছু জানতে হলে তুমি কি করো, তুমি হচ্ছে একটু পেজে নক করো। ওকে, সাইফুল্লাহ সাহেব বলছে ভাই পূর্বের ক্লাসগুলো কোথায় পাবো? আমাদের এই পেজেই আছে। তুমি একটু প্রতিদিনের ক্লাসটা একটু নিজের টাইমলাইনে শেয়ার করে রাখলে এই ক্লাসগুলো পরে আবার দেখতে পারবে, আদারওয়াইজ হারাই যায়, কারণ আমাদের প্রতিদিন ব্যাপক পোস্ট যায়, তো সুতরাং একটু সমস্যা। ওকে, এই বইটা আমাদের এই বইটার প্রাইস হচ্ছে 410 টাকা। কত? 410 টাকা, ঠিক আছে। এই 410 টাকা হচ্ছে আমাদের এই জয়কলি জিকে বইটার প্রাইস। সুতরাং বাংলাদেশ সব জায়গায় পেয়ে যাওয়া। যদি অনলাইন অর্ডার করতে চাও তাহলে অবশ্যই মেইন পেজে নক দাও। ওকে, ঠিক আছে। তাহলে এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে, নতুন কোনো টপিক নিয়ে আবার কথা হবে ইনশাআল্লাহ। সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি, আশা করি তোমাদের ক্লাসটা অবশ্যই ভালো লাগবে, ভালো লাগতে বাধ্য। কারণ এই যে তোমরা সারা জীবনে ইতিহাস নিয়ে সব থেকে বেশি ভয় পাও, সেই ইতিহাসটা ম্যাথ থেকে কিভাবে কতটা ইন্টারেস্টিং হইতে বোঝা যায়, সেই জিনিসটা আমরা চেষ্টা করেছি। সুতরাং আজকের মতো ভালো থাকো, নেক্সট ডেতে দেখা হবে। পাশাপাশি লাস্ট একটাই কথা, পড়াশোনা করো ভাইয়া, নিজের জীবনটাকে গড়ে তোলার জন্য এটাই সর্বোচ্চ সময়। সুতরাং আর একটা সময় দেরি না করে, একটা মিনিটও দেরি না করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। সর্বোচ্চ সফল তুমি হবাই, সর্বোচ্চ সফলতা তোমার হাত ধরেই আসবে ইনশাল্লাহ। জয়কলি প্রকাশনী তোমার পাশে সবসময় আছে, ছিল এবং থাকবে। তোমার জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।